আপাতত রাম দিয়ে কাঁটা তুলি, তারপর বাম। কিন্তু এই যে আন্দোলন একদিকে রয়েছে, একদিকে আপনারা যে কথাগুলো বলছেন সমাজতন্ত্র, বুর্জুয়াদের বিরোধিতা করা, এইসব করে তো প্রায় 5% কাছাকাছি এসে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গে। অত সহজ নয় যে কাউকে মুছে দেবে। মুছে তো গেছেন। কোথায় মুছে গেছে, কিসের ভিত্তিতে? পার্লামেন্টারি পলিটিক্স, বেঙ্গল থেকে তো মুছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো হাজার হাজার RSS এর শাখা, রোজ দাঙ্গা। এই নরেন্দ্র মোদী বা বিজেপির অশ্বমেধের ঘোড়া তো মমতা বন্দ্যোপাধ্যায় আটকাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো খালটা কেটে কুমিরটা এনেছেন। তৃণমূলের ক্ষমতা নেই, কিন্তু পুলিশ সরে যান না, কালকে তৃণমূলের কি অবস্থা হয়? এই দেশে হিন্দুরা হিন্দু মৌলবাদীদের পক্ষে ভোট দিয়েছে বিভিন্ন রাজ্যে। আপনারা এই যে সব ভোটের অঙ্কে দেখেন না, আসল হচ্ছে কনসিয়াসনেস অফ দি পিপল। সেটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি? হিন্দু মুসলমানের প্রশ্নে ভোট ভারতবর্ষে হয়নি কোনোদিন। এই যন্ত্রণা বুঝবে কি করে? এই যন্ত্রণা বুঝতে গেলে তাদের সঙ্গে থাকতে হয়। তাহলে তোমরা কি ভাতা দেবে? আমরা বামফ্রন্ট গোটা ভারতবর্ষে প্রথম আমরাই চালু করেছি। পুলিশও অস্থায়ী, শিক্ষকও অস্থায়ী, কৃষক ধানের দাম পাচ্ছেন 16 টাকা পার কেজি, আর আপনি চাল কিনছেন বাজারে 70 টাকা। আমাদের টাকা খাচ্ছে কে? এটাই তো আমাদের কাছে আত্মসমালোচনার দিক, যে আমরা কেন মানুষকে বোঝাতে পারলাম না। এ লড়াই একবারে আমি জিততে নাও পারি, দুবারে জিতবো, কিন্তু এ লড়াই জিতবেই। আপনারাও খারাপ ছিলেন, তার থেকেও খারাপ বা প্রায় সমগোত্রীয় তৃণমূল বলছে। কিসের ভিত্তিতে আপনাদের বিশ্বাস করবে মানুষ? আপনি ডায়মন্ড হারবারে ফিরলেন না কেন? ফেরা মানে কি বোঝেন? ভোটের ময়দানে তৃণমূলের কোনো ঘাঁটি নেই, পুলিশ সরে যাক না ওখান থেকে, মাফিয়া আমরা বুঝে নেবো। রাজনীতির ময়দানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সফল। RSS ওকে কোনোদিন তো ডিস্টার্ব করে না, বিজেপি তো কোনোদিন বিরক্ত করে না। আচ্ছা, আমরা যে শূন্যই ওদের এত আলোচনা করতে হচ্ছে কেন? মারাদোনা আপনাকে ভোটেও যেতে পারলো না। মারাদোনাটা কোনো বিচ্ছিন্ন নয়, বুঝলি না, কোনো ঘটনা। ওর সাথে ভোটের কোনো যোগাযোগ ছিল না। গোটা পৃথিবীতে যে ব্যালেন্স অফ পাওয়ারটা ছিল, সেই ব্যালেন্স অফ পাওয়ারটাই নষ্ট হলো। রাজনীতিতে আসল হচ্ছে মানুষ, মানুষকে আমরা বোঝাতে পারলাম না। 2011-র পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন এসেছে। টানা 34 বছরের শাসনের অবসানের পর বাম রাজনীতি এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনে ভোটের শতাংশ হোক বা সাংগঠনিক শক্তি, সব ক্ষেত্রেই CPIM-এর ধারাবাহিক পতন নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ও বিশ্লেষণ চলছে। একসময় বাংলার রাজনীতি মানেই ছিল বামপন্থী আন্দোলনের শক্ত উপস্থিতি, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, কৃষক আন্দোলন। কিন্তু আজকের বাস্তবতায় প্রশ্ন উঠছে, সেই সংগঠিত শক্তি কি আবার ফিরে আসতে পারে? নতুন প্রজন্মের কাছে বাম রাজনীতির বার্তা কিভাবে পৌঁছবে? এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বামপন্থীদের ভবিষ্যৎ পথ কী? এইসব প্রশ্ন ও সমসাময়িক রাজনীতি নিয়েই আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সাংসদ ও CPIM নেতা শমিক লাহিড়ী। চলুন শুরু করি আজকের পডকাস্ট। তবে পডকাস্ট শুরুর আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। শমিকদা, আপনাকে স্বাগত B1-এর পডকাস্টে। ধন্যবাদ। আপনি বর্ষিয়ান রাজনীতি কিভাবে শুরু করলেন? ছাত্র রাজনীতি থেকে শুরু করেছেন, কিভাবে মেইন স্ট্রিম পলিটিক্সে এলেন, জীবনটা কিভাবে এগিয়েছে? আসলে রাজনীতিতে আমি একটু বেশি কম বয়সেই জড়িয়ে পড়েছিলাম। একটা পারিবারিক প্রভাব ছিল, আর একটা খুব ইতিবাচক পরিবর্তন চোখের সামনে ওই সদ্য কৈশোরে পা দেওয়া অবস্থায় দেখেছিলাম। বামফ্রন্ট সরকার ধীরে ধীরে চারিদিকটা পাল্টে যাওয়া। আমার যে বন্ধুকে তার আগে ফিস দিতে না পারার জন্য বন্ধুত্ব হারিয়ে গেছে, অর্থাৎ স্কুল থেকে সে ড্রপ হয়ে গেছে, সেরকম কাউকে ড্রপ হতে দেখছি না। এই সব মিলে তার একটা ইতিবাচক প্রভাব ছিল। এই করতে করতে বাচ্চা বয়সে খানিকটা বুঝে, বেশিরভাগটা না বুঝে রাজনীতিতে জড়িয়ে যাই। পরিবারের একটা অবশ্যই প্রভাব ছিল। বা সেই যে যাত্রা শুরু, তারপর থেকে আর কোনোদিন পিছনে ফিরে তাকাইনি। হয়তো সেই বয়সটা তখন কত হবে, 15-15 হবে। আচ্ছা, সেইখান থেকে শুরু। তারপর তো ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ি, কলেজে ভর্তি হই, কলেজের রাজনীতিতে, বৃহত্তর ছাত্র রাজনীতিতে, সঙ্গে ট্রেড ইউনিয়নে। এই করতে করতে এগোতে এগোতে রাজনৈতিক কর্মী হিসেবে অনেকগুলো দিন পার করে আসলাম। আদর্শ কে ছিলেন? কোনো মানুষ প্রথম দিকে নয়, প্রথম দিকে আমাদের ধারণা ছিল না আসলে কাকে আদর্শ তৈরি করব। তার কারণ আমরা যেখানে লেখাপড়া করতাম সেখানে জানবার সুযোগ খুব কম ছিল। পরে দেখেছি, তবে জ্যোতি বসুর তো একটা সাংঘাতিক প্রভাব ছিল সে সময় সাধারণ মানুষের উপর। ফলে সে প্রভাবটা থেকে আমি কোনোদিন মুক্ত হতে পারিনি, আর চাইও নি, বরঞ্চ আরও প্রভাবিত করেছে। তারপর ধীরে ধীরে আদর্শটা বুঝতে শিখেছি। ফলে এখন আমাদের কাছে মূল কথা হচ্ছে এই আদর্শ। এই আদর্শের প্রভাবটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এটা এখন পৃথিবীতে অনেকেই বলতে পারেন যে সোভিয়েটের পতন, পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতন ইত্যাদির পর যে
কমিউনিস্ট আন্দোলন, কমিউনিস্ট পার্টির প্রতি আকর্ষণ ইত্যাদি বিশ্বজুড়ে কমেছে যারা বলছিলেন, এখন তারাই উল্টে বলছেন এই যে আজকের দিনের বাজার অর্থনীতি ভেঙে পড়ার পর যে সম্পদের পুনর্বন্টন সম্পর্কে যদি পুঁজিবাদকে কোনো শিক্ষা নিতে হয় তাহলে মার্কস পড়তে হবে। অর্থাৎ মূল যে কথাটা হচ্ছে যে কিছু লোকের হাতে প্রচুর সম্পদ আর কিছু লোকের হাতে কিছুই থাকবে না, এই হ্যাভ আর হ্যাভ নটসের মধ্যে যে লড়াইটা, এই লড়াইটা যদি থাকে তাহলে কমিউনিস্ট পার্টি থাকবেই। বঞ্চনা যতদিন এই পৃথিবীতে থাকবে মানুষের লড়াই থাকবে, আর মানুষের লড়াই যদি থাকে কমিউনিস্ট পার্টি থাকবে। কখনো সেটা তরঙ্গ শীর্ষে পৌঁছবে, কখনো আবার একদম তলায় থাকবে, কখনো বাঁকের মোড়ে আসবে, কখনো মোড়ের মাথায় আসবে, কখনো থমকে দাঁড়াবে, কখনো গতি বাড়বে, কখনো গতি স্লথ হবে, কখনো থমকে দাঁড়াতে পারে। এগুলোই হচ্ছে ইতিহাস। কিন্তু ইতিহাসের ওই থমকে দাঁড়ানোর পর্যায়টাই গোটা ইতিহাস নয়, প্রচণ্ড দ্রুতগতিতে এগোনোর সময়টাই শুধু ইতিহাস নয়, ইতিহাসেই সবটা মিলিয়ে একটা লম্বা স্প্যান। কিন্তু এই যে কথাগুলো বলছিলেন খাদ্য আন্দোলন, আমিও যদিও সেটা আমার জন্মের আগে এই আন্দোলনের কথা বলছিলেন, এই খাদ্য আন্দোলনের মাধ্যমে মানে মূলত ওইটার পরেই তারপরে বামফ্রন্টের সরকার এখানে তৈরি হলো, টানা 34 বছরের, সেটা একটা ইতিহাস। কিন্তু এই যে আন্দোলন একদিকে রয়েছে, একদিকে আপনারা যে কথাগুলো বলছেন সমাজতন্ত্র, বুর্জুয়াদের বিরোধিতা করা, এইসব করে তো প্রায় 5% কাছাকাছি এসে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গে। দেখুন, প্রশ্নটা শুধু তাই দিয়ে বিচার করলে হবে না। পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার আকাশ থেকে পড়েনি, তার আগে ইতিহাস আছে, 67 যুক্তফ্রন্ট, 69 যুক্তফ্রন্ট, আবার সেটাও আকাশ থেকে পড়েনি। তার পিছনে যেটা আপনি সঠিকভাবে উল্লেখ করলেন 66 খাদ্য আন্দোলন, কিন্তু সেটাও আকাশ থেকে পড়েনি। তার আগে 59 খাদ্য আন্দোলন, উদ্বাস্তু আন্দোলন, উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়ে লড়াই, কৃষকের পাশে দাঁড়িয়ে লড়াই, তারও আগে যদি ধরা যায় স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণ, সে মুজাফফর আহমেদ থেকে শুরু করে, হালিম থেকে শুরু করে, এস এ ডাঙ্গে থেকে শুরু করে গোটা ভারতবর্ষ যে চেট্টিয়ার ইত্যাদি। প্রথম তো পূর্ণ স্বরাজের দাবি তো কমিউনিস্টরাই করে, বরঞ্চ দুটো কংগ্রেসে তা গৃহীত হয়নি। এই যে পাকসাকাশে যেবার অধিবেশন হয়েছিল, তো সেবার তো মুজাফফর আহমেদ এবং মণি সিংহর নেতৃত্বে বিরাট দুটো মিছিল যায়। সেই মিছিলের মূল দাবি ছিল পূর্ণ স্বরাজকে স্বীকৃতি দিতে হবে এবং পূর্ণ স্বরাজের জন্য আমাদের লড়াই হতে হবে। তখনও পর্যন্ত কংগ্রেস বিভক্ত ছিল এই নিয়ে। তারপর জানেন আপনারা এই পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হলো। ফলে এই দীর্ঘ লড়াই, আন্দোলন, সংগ্রাম, তার মধ্য দিয়ে একটা বাম মনস্কতা, একটা বাম সংস্কৃতি সব মিলিয়ে তৈরি হয়েছে, যে সংস্কৃতির প্রতিফলন আমরা বামফ্রন্ট সরকারের মধ্যে দেখেছি। আবার 34 বছর ধরে এই ধরনের একটা ব্যবস্থা, একটা সরকার চলছে, এটাও তো পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও খুঁজে পাবেন না। ফলে আমাদের কাছে আবার কোনো একটা রাজ্যের সরকার বুর্জুয়া কাঠামোর মধ্যে থেকে চালানো যায়, কমিউনিস্টরা চালাতে পারে, এই অভিজ্ঞতাও তো পৃথিবীতে কোথাও ছিল না। আমরাই প্রথম। 57-তে হলো, কেরালাতে সরকার ফেলে দিল, 67-তে বাংলায় সরকার হলো, ফেলে দিল, 69-এ বাংলায় সরকার হলো, ফেলে দিল, 71-এ সবচেয়ে বড় দল হলো কিন্তু সরকার করতেই ডাকলো না, আর 72-এ তো নির্বাচনই হলো না। এই দীর্ঘ লড়াই, আন্দোলন, সংগ্রাম, অন্ধকার, উত্থান, পতন, এসবের মধ্য দিয়ে কিন্তু 77-এ বামফ্রন্ট। ফলে আমরা কোনোদিন মনে করিনি যে 34 বছর এখানে থাকবো। মানে আমরাও যে তখন অনেক ছেলেবেলায় সব বুঝতাম তা না, এখনও সব বুঝি তা না, অনেক কিছুই বোঝার বাকি। কিন্তু এটা আমরা জানতাম যে আমাদের বেশি দিন থাকতে দেবে না। এই যে 34 বছর এইভাবে মানুষের সমর্থন আমরা পাবো, এটা আমাদের ধারণার মধ্যে ছিল না। কিন্তু মানুষ চেয়েছেন, আমরা ছিলাম। আবার তারপর যে আঘাতটা আমাদের উপর এসছে, যে পরিমাণ মিথ্যে মামলা, যে পরিমাণ খুন, যে পরিমাণ বাড়ি ছাড়া, যে পরিমাণ রুটি রুজি কেড়ে নেওয়া, কারখানা থেকে আমাদের সমর্থক শ্রমিকদের বার করে দিচ্ছে, ধানের গোলা লুট করে নিচ্ছে, পুকুরে বিষ দিচ্ছে, এত অত্যাচারের পর আর কোনো পার্টি টিকে থাকতে পারে? কিন্তু টিকে আছে কেন? তার কারণ হচ্ছে মতাদর্শ, লাল ঝান্ডা। এত অত্যাচারের পরে তো ওটা তো ভেবেছিল শেষ করে দেবে। আচ্ছা, আপনি মজার ব্যাপার দেখুন, 2016 সালের পর থেকে আপনি কোনো মেন স্ট্রিম মিডিয়াতে সিপিআইএমকে খুঁজে পাবেন না। কারণ তখন এই তত্ত্বই চালু হয়েছিল যে বাম কংগ্রেস এবার বোঝাপড়া হয়েছিল আসনের, 66 না 77 কত একটা আসন আমরা পেয়েছিলাম, বিজেপি পেয়েছিল 3। কিন্তু ক্রমাগত টেলিভিশন এবং খবরের কাগজে বলে যাওয়া হলো 3 সংখ্যাটা অনেক বড় ওই 66 বা 77-এর চাইতে, এবং যে এদের দেখিও না, মানুষের মন থেকে মুছে দাও। পারলো? তার পিছনে তো আমি এভাবে বলবো $বিলিয়ন খরচা হয়েছে, শুধু ইন্ডিয়ান কারেন্সি খরচা হয়েছে তা না। এবং এই বিদেশি শক্তি যে কমিউনিস্টদের সরকার ভাঙা থেকে শুরু করে কমিউনিস্টদের
শক্তি খর্ব করার প্রশ্নে সক্রিয়। কিন্তু আমেরিকার অ্যাম্বাসেডার অতীতেও ময়নিহান ডেঞ্জারাস প্লেসে লিখেছেন কিভাবে টাকা দিয়ে এখানে সরকার ফেলা হয়েছে। এটাও তো প্রমাণিত। হিলারি ক্লিন্টন, যার জন্য তখন তিনি পররাষ্ট্র সচিব, 80টা 90টা দেশের রাষ্ট্রপ্রধান তার জন্য সঙ্গে দেখা করবার জন্য তখন হয়তো অপেক্ষায় আছেন, সবাইকে সরিয়ে দিয়ে তিনি ওখান থেকে উড়োজাহাজে করে ফাইটার প্লেনে উড়ে আসলেন, উড়ে এসে এখানে নামলেন, মমতা ব্যানার্জির সঙ্গে 1 ঘন্টা 1.5 ঘন্টা মিটিং করলেন। কি মিটিং হলো দুজনের কেউই কিছু বললেন না, উনি কি শুধু ধন্যবাদ জানাতে এসেছিলেন। 69-এ ইন্দিরা গান্ধী যে রাষ্ট্রপতি শাসন জারি করলেন, সেই অত ক্ষমতাশালী দেশের একজন আয়রন লেডি বলা হয়, তারাও তো আপনাদেরকে তিনিও তো অত ক্ষমতা নিয়ে বামেদের শেষ করতে পারলেন না। রাষ্ট্রপতি শাসন জারি করেছে, আপনার কথায় যে ধ্বংস করা হয়েছে, সরকার ভেঙে দেওয়া হয়েছে, তারপরে আপনারা আবার 77-এ যখন এলেন, তারপরে এখন কি পরিস্থিতি হলো যে এই জায়গায় এখন বর্তমান যা স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার, বা আপনি যে বলছেন বিদেশি শক্তির কথা, সেগুলো কি ইন্দিরা গান্ধীর ওই সময় থেকেও বেশি শক্তিশালী? না, তখনও ছিল, এখন অনেক বেশি শক্তিশালী। তার কারণ হচ্ছে তখন উল্টো দিকে সোভিয়েত ইউনিয়ন বলে একটা দেশ ছিল। তখন পৃথিবীর 1/3 দেশ সমাজতান্ত্রিক ব্যবস্থায় ছিল। ফলে গোটা পৃথিবীতে যে ব্যালেন্স অফ পাওয়ারটা ছিল, সে ব্যালেন্স অফ পাওয়ারটাই নষ্ট হলো 91 পরবর্তী পৃথিবীতে। ফলে গোটা পৃথিবী জয় করতে বেরিয়ে পড়লো অশ্বমেধ ঘোড়া। কোথাও কারোর অস্তিত্ব রাখা যাবে না, যে সুযোগটা কিন্তু এমনকি 30-এর সময় হিটলার মুসোলিনিও পায়নি। এই আজকের দিনে যে পৃথিবী জুড়ে দক্ষিণপন্থার উত্থান আপনি দেখছেন, এই দক্ষিণপন্থার উত্থানে যে ইরান, আমার মনে হলো আমি রাষ্ট্রপতি মেরে দিলাম, আমার মনে হলো মাদুরোকে গুন্ডাদের মতো অপহরণ করে নিয়ে চলে আসলাম, আমার মনে হলো আমি সাদ্দাম হোসেনকে খুন করে দিলাম, আমার ওখানকার তেলের খনি চাই সেজন্য আমি লিবিয়ার গাদ্দাফিকে খুন করে দিলাম, আমার মনে হলো গোটা মধ্যপ্রাচ্য আমার চাই সেজন্য ইসরায়েলকে দিয়ে আমি প্যালেস্তাইন নামক একটা দেশটাকে সম্পূর্ণ গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। এই যা ইচ্ছে তাই যে পৃথিবী জুড়ে করা অতি দক্ষিণপন্থী শক্তির, এই সুযোগটা তখন ছিল না, এই সুযোগটা এখন আছে। ফলে এখন ওরা অনেক বেশি আগ্রাসী। ফলে যে আক্রমণের মুখে আমরা পড়েছিলাম, সে 66-তেই হোক কি 56-তেই হোক, অথবা পরবর্তীতে 71-এর পরবর্তীতেও হোক, সেই আক্রমণের তীব্রতা অনেক অনেক বেড়ে গেছে। সেটা হচ্ছে 2011-র সময়, যেহেতু তখন খোলা মাঠে এই অতি দক্ষিণপন্থা যারা আজকের দিনের নয়া ফ্যাসিবাদী, তাদের অশ্বমেধ ঘোড়া দৌড়চ্ছে। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে টিকে আছি। অত সহজ নয় যে কাউকে মুছে দেবে। এবং শুধু আমি না, আমি আর কতদিন এই পৃথিবীতে? মুছে তো গেছেন। কোথায় মুছে গেছে? কিসের ভিত্তিতে? পার্লামেন্টারি পলিটিক্স, বেঙ্গল থেকে তো মুছে গেছে। শুনুন, পার্লামেন্টারি, আমি ওই জন্যই বললাম কমিউনিস্ট আন্দোলনকে আমরা কখনো 10-12 বছরে, বা ইতিহাসকেও আমরা কখনো 10-12 বছর এরকম টুকরো করে দেখি না। ইতিহাস হচ্ছে একটা গতিপথ। এই গতিপথে কখনো আপনার উত্থান ঘটবে, কখনো আপনার পতন ঘটবে, কখনো আপনি থমকে দাঁড়াবেন, কখনো জোরে দৌড়ানোর সুযোগ পাবেন, কখনো আপনার গতি অত্যন্ত স্লথ হয়ে যাবে। এই সবটা মিলিয়ে ইতিহাস। ফলে হ্যাঁ, এই মুহূর্তে আমরা এই যা আমাদের সামনে বাধা আছে, যে আক্রমণ আছে, সেই আক্রমণ সামলে উঠে যা আমাদের করা উচিত ছিল সে আমরা করতে পারছি না, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমার নতুন করে মানুষ এখন বুঝতে পারছেন, অনেকে এতদিন পর্যন্ত তো ধারণা ছিল, যেটা মিডিয়া এতদিন ধরে মানুষের মাথায় মগজে ঢোকাবার চেষ্টা করেছে, যে তৃণমূলকে আটকাতে পারে বিজেপি, বিজেপিকে আটকাতে পারে তৃণমূল। ফলে তৃণমূলকে পছন্দ না করলে হয় বিজেপি, বিজেপিকে পছন্দ না করলে না হয় তৃণমূল, মুছে দাও তৃতীয় শক্তিকে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর এনি ডেমোক্রেটিক সিস্টেম। এই যে আমেরিকান ডেমোক্রেসি কেন এত লিমিটেড ডেমোক্রেসি, তার কারণ দুটো পার্টি, আপনার কাছে আর কোনো চয়েস নেই। আপনি কোনটা খেয়ে আত্মহত্যা করবেন ঠিক করতে হবে আপনাকে, কিন্তু আপনার কাছে বাঁচবার ওষুধের যে অল্টারনেটিভ, সেই অল্টারনেটিভটা নেই। এইটাই ভারতবর্ষে তৈরি করতে চাইছে, যে আপনার কোনটা খেয়ে আপনি মরতে চান সেই অল্টারনেটিভ আপনার কাছে আছে, কিন্তু কি করলে আপনি বাঁচবেন, কি করলে আপনি সুস্থ থাকবেন, সে অল্টারনেটিভ নেই। যে কোনো হিন্দু মুসলমান হচ্ছে, চাকরি কোথায়? হিন্দু মুসলমান উঁচু জাত নিচু জাত হচ্ছে, কৃষকের ফসলের দাম কোথায়? হিন্দু মুসলমান উঁচু জাত নিচু জাত হচ্ছে, আর এই ফাঁকে গোটা শিক্ষা ব্যবস্থাটা চলে গেল ব্যবসায়ীদের হাতে, স্বাস্থ্য ব্যবস্থা চলে গেল ব্যবসায়ীদের হাতে, আলোচনা হবে না? তাহলে আমার আত্মহত্যার দুটো রাস্তা আমি দেখাচ্ছি, সেইখানে অল্টারনেট চয়েস দিচ্ছি, কিন্তু বাঁচবার রাস্তার কোনো চয়েস এই ব্যবস্থা দেয় না। বামপন্থীর এই বাঁচবার রাস্তার চয়েস।
ফলে কেউ আজ না বুঝলেও কাল বুঝবেন, কাল না বুঝলেও পরশু বুঝবেন। ভারতবর্ষের সার্বিক চিত্র যদি দেখি, এখানেও তো বহুদলীয় ব্যবস্থাই কার্যত তৈরি হয়ে গেছে একদিকে, এবং ম্যাক্সিমাম ভোট তো বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, ম্যাক্সিমাম ভোটার। হ্যাঁ, এইটাই তো হচ্ছে সাফল্য। যে নরেন্দ্র মোদী 2014-এ আসলেন, 2014-এ উনি সরকার করেছিলেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখলের দিকে যায়নি। রাষ্ট্র আর সরকারের মধ্যে তো তফাৎ আছে। সরকার হচ্ছে রাষ্ট্রের একটা অঙ্গ, রাষ্ট্রের বাইরে বিচার ব্যবস্থা আছে, সংসদীয় ব্যবস্থা আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, মিলিটারি আছে, পুলিশ আছে, এটসেট্রা এটসেট্রা। এই সবটা মিলে রাষ্ট্র। তখন শুধু সরকারটা দখল করেছিল, কিন্তু তারপরের যে ভোট, সেই ভোটে তারা রাষ্ট্র ব্যবস্থা দখলের দিকে এগিয়ে গেল। আপনি দেখুন বিচার ব্যবস্থা কীভাবে প্রভাবিত। 2019-এ তো সিট অনেক বাড়লো, সে নিয়েই বলছি। অর্থাৎ সরকার ছাপিয়ে তখন সে রাষ্ট্রের দিকে এগোতে। খবরের কাগজকে পকেটে ভরে নাও, মিডিয়াকে পকেটে ভরে নাও, মিলিটারিকে তুমি পকেটে ভরে নাও, তুমি বিচার ব্যবস্থাকে পকেটে ভরার চেষ্টা করো। এই তো হচ্ছে ফ্যাসিবাদ। এবং আজকের ফ্যাসিবাদ কিন্তু হিটলার মুসলিনের মতো কায়দায় কাজ করবে না। ওরাও শিক্ষা নিয়েছে ইতিহাস থেকে। মানুষ যেমন শিক্ষা নিয়েছে, তেমনি ওরাও শিক্ষা নিয়েছে। ফলে ধীরে 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 ভাঙবে। আজকে পার্লামেন্টের কোনো অস্তিত্ব আছে? আপনি বলুন তো। পার্লামেন্টে যে বিল, ওরা যদি কোনো বিল দেখে যে এটা পাস করতে পারবো না, মার্শাল ডেকে চ্যাংদোলা করে এমপি বার করে দাও। যা হয়েছিল 4টে সমকোট পাসের সময়, যা হয়েছিল 3টে কৃষি বিল পাসের সময়। আপনি যেমন দেখছেন যে এইটাই উল্টো দিকটা। কেন নরেন্দ্র মোদী এবার সংখ্যাগরিষ্ঠতা পেলেন না? আমরা তো পার্লামেন্টে 4। এই গোটা শক্তিটাকে নয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করাতে পারলো কারা? অনেকের কন্ট্রিবিউশন আছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন হচ্ছে কমিউনিস্টদের, সীতারাম ইয়েচুরির। কেউ তো অস্বীকার করতে পারছেন না। কিন্তু শুধু তাই দিয়ে হয়? শুধু কৌশল দিয়ে হয়? তার সঙ্গে যদি ওই কৃষক আন্দোলনটা না থাকতো, তাহলে এইভাবে ওকে সংখ্যালঘিষ্ঠ করে দেওয়া যেত না। ফলে একই সঙ্গে যেমন পার্লামেন্টারি পলিটিক্স ইজ ইম্পর্টেন্ট, তেমনি রাস্তার আন্দোলনও গুরুত্বপূর্ণ। আমাদের কমিউনিস্টদের কাছে এই দুটো হচ্ছে দুটো পা। একটা পা ছোট হয়ে গেলে একটু দৌড়তে কষ্ট হয়, কিন্তু রাস্তার আন্দোলনটা জোরদার করি আমরা ওই ভেতরের ওই চাপটা তৈরি করতে পারবো, যেটা পেরেছিলাম 3টে কৃষি আইন উইথড্র করবার বা প্রত্যাহার করবার ক্ষেত্রে, অথবা এই গোটা বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে। তার মধ্যে নানা রকমের শক্তি আছে। বিজেপির এজেন্টও তার মধ্যে ছিল, আমরা জানতাম বিজেপির এজেন্ট। আমরা এটাও জানতাম এ গাড়ি দিল্লি অবধি যাবে, কেউ মাঝপথে ধানবাদে নেমে যাবে, কেউ মাঝপথে এলাহাবাদে কি বানারসে নেমে যাবে। কিন্তু ওই জোট তো সাকসেসফুল না হওয়ার পিছনে অন্যতম কারণ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির থেকে বলা হচ্ছে যে সিপিএম গোটা নেতৃত্ব দিচ্ছিল, সেখানে থাকা ওনার পক্ষে সম্ভব নয়। উনি থাকবেন কেন? তার কারণ যে ব্যবস্থা তৈরি করা এবং যে লড়াইয়ের মধ্য দিয়ে বিজেপি সংখ্যালঘিষ্ঠ হয়, এটা মমতা ব্যানার্জি হজম করতে পারবেন? জন্ম তো একই জায়গায়, সেই আরএসএসের হেডকোয়ার্টারেই তো এই পার্টির জন্ম। তো আমার চোখের সামনে দেখা। তৃণমূল প্রথম ভোট লড়বে, তার চিহ্ন কী হবে? তাদেরকে যাতে স্বীকৃতি দেওয়া হয় রাজ্যের দল হিসেবে, তার জন্য চিঠি লিখছে কে? এলকে আডবাণী। আপনি নির্বাচন কমিশনের মহাফেজখানায় চলে যান, পেয়ে যাবেন তো। ফলে এ পার্টি কারা তৈরি করেছে আমরা তো চোখের সামনে দেখেছি। এ পার্টি কাদের নিয়ে তৈরি? যে কারণে আপনি দেখবেন বিজেপির লোক তৃণমূলে গিয়ে খুব কমফর্ট বোধ করে, অথবা তৃণমূলের লোক বিজেপিতে গিয়েও কমফর্ট বোধ করে। আরএসএস তো এখনো পর্যন্ত একটা মন্দির বানিয়েছে, রাম মন্দির। উনি তো 3 নম্বর মন্দির বানাতে চলেছেন, এবং সরকারি পয়সায়। অর্থাৎ মূল কথাটা হচ্ছে আরএসএসের এজেন্ডাকেই উনি বাস্তবায়িত করছেন। এই যে পশ্চিমবাংলা আপনি বলুন দেখি, বিজেপিকে কে আটকে রেখেছিল? 34 বছরে একটা পঞ্চায়েত দখল করতে পেরেছিল? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো হাজার হাজার আরএসএসের শাখা, রোজ দাঙ্গা, হিন্দু মুসলমান টেনশন, উঁচু জাত নিচু জাত টেনশন, এসব ছিল। রাজবংশী ভার্সেস নেপালি ভার্সেস গোর্খালি, কুর্মি বনাম আদিবাসী। এ তো আরএসএসের খেলা। মানুষে লড়িয়ে দাও। এইটার পিছনে কি কারণ হতে পারে? যদিও আমি আরএসএসের নেতাকেও জিজ্ঞেস করেছি, তৃণমূলের নেতাকেও জিজ্ঞেস করেছি, যে যখন বামেদের একদম শেষ সময় 2009 পর্যন্ত আমার কাছে যা তথ্য, তাতে 530টা শাখা ছিল আরএসএসের। এখন সেখানে রাজ্যে 3500 শাখা। এর কারণটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় তো খালটা কেটে কুমিরটা এনেছেন। তার কারণ এই রাজ্য থেকে বিজেপি কোনোদিন এমপি পাঠাতে পারেনি। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় জোট করে এখান থেকে কিন্তু এমপি পাঠিয়েছিলেন। বাম আমলে একটা পঞ্চায়েতের সদস্য করতে পারতো না। এটা কি গায়ের জোরে? গায়ের জোরে কিন্তু না, মানুষ এতটাই সচেতন ছিলেন। মানুষের সাহায্য না পেলে তো আমরা এটা পারতাম না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে 18টা সাংসদ পাঠিয়েছেন। ফলে যে কারণে দেখবেন যে ভাইপোকে সিবিআই এত চুরির সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও কফি খাইয়ে কিছুক্ষণ বিশ্রাম করিয়ে
পাঠিয়ে দেয়, ও বাইরে এসে ভাষণ দেয়। কিন্তু এই নরেন্দ্র মোদী বা বিজেপির অশ্বমেধের ঘোড়া তো মমতা বন্দ্যোপাধ্যায় আটকাচ্ছে। বাংলায় একবার 2019-এ তারা 18টা সিট পেল, তারপর সেটা আবার কমে 12টা হয়ে গেল, পর আচ্ছা, ওই অশ্বমেধ ঘোড়ার সবারই যে মমতা বন্দ্যোপাধ্যায় না, আপনি গ্যারান্টি দিতে পারেন? তার কারণ আরএসএস যা চায় তার বিজেপির চাইতে বেশি সফলভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আরএসএস একটা রাম মন্দির বানানোর আন্দোলন শুরু করেছিল কবে, 80-র দশকে, সেইটা এসে তারা বাস্তবায়িত করলো 2022-এ, 42 বছর। আর মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প তালু খটিয়ে সেখানে মন্দির বানানোর ঘোষণা করে দিচ্ছেন 15 বছরের মধ্যে। একটা জায়গায় একটা মন্দির বানিয়ে দিলেন সরকারি পয়সায়। তাহলে আরএসএস এর এজেন্ডা তো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির চাইতে বেশি এফিসিয়েন্টলি বাস্তবায়িত করছে। ফলে আরএসএসই বা চাইবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরুক? নরেন্দ্র মোদী চাইবে কেন যতই চুরি করুক এই সরকারটার কেউ জেলে যাক? ওই দুটো চারটে খুচরো খাচরা যা আছে তারা জেলে যাচ্ছে, কোথায়? পিসি ভাইপো তো কোনোদিন যায় না। কিন্তু তথ্য বলছে 2011-র পর থেকে উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, আর দক্ষিণে হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনায় ম্যাক্সিমাম লেফট ভোট শিফট করেছে বিজেপির দিকে বা তৃণমূলের দিকে। তাহলে আপনি কারণ তৃণমূলের দিকে খুব ভোট শিফট করেছে তা না, এর কারণ আছে। আপনি খুব সঠিক সঠিক প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা তো আমাদেরও। হ্যাঁ, মানে আপনি যখন বলছেন যে আমি কেন পারলাম না এ করছেন, ওদেরকে দুষছেন, তাহলে তো আপনার পার্টির লোকই তো আপনার পার্টি ছেড়ে চলে যাচ্ছে, আমার পার্টির লোক, সমর্থকরা। প্রশ্নটা হচ্ছে 2016 সাল পর্যন্ত দেখবেন যে আমাদের ভোটে বিরাট ধস কিছু ছিল না। যা হয়েছে ওই যেদিন থেকে সিপিএমকে ব্ল্যাক আউট করবার প্ল্যানিংটা হলো, এবং এই প্ল্যানিংটা তো শুধু একা মিডিয়া না, এই প্ল্যানিংটার সঙ্গে বৃহৎ পুঁজি আছে, এর পিছনে আদানি আছে, আম্বানি আছে, আরও বহু লোক আছে। সে আপনারা স্বীকার কেউ প্রকাশ্যে করতে পারেন, কেউ প্রকাশ্যে নাও করতে পারেন, কিন্তু আপনিও জানেন আমিও জানি, আপনাদের কিছু বাধ্যবাধকতা থাকে স্বীকার করতে। কিন্তু 2019-এ দাঁড়িয়ে আমাদের যে ভোটটা শিফট করলো, তখন কি ন্যারেটিভটা তুলে আনা হয়েছিল, মানুষকে বোঝানো হয়েছিল যে দেখো বিজেপি খুব খারাপ, কিন্তু আপাতত রাম দিয়ে কাঁটা তুলি, তারপর বাম, অর্থাৎ বামকে ছাড়তে পারেনি, এই বলে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। কারা বুঝিয়েছিল? মিডিয়াকে ব্যবহার করে এই লগ্নি পুঁজি। মূল প্রচারটা তো মিডিয়া। এবং মজার ব্যাপার হচ্ছে তৃণমূল তাদের লোকরা এই প্রচার করলো। কেন প্রচার করলো? কারণ তৃণমূলের মধ্যে তো অর্ধেক আরএসএস, ওকে তো আরএসএসই চালায়। ফলে আরএসএসের এই স্লোগানটাকে তৃণমূল, বিজেপি আর মিডিয়া তিনটে অংশ মিলে করলো। আমাদের ব্যর্থতাটা কোথায়? আমরা এটাকে ফাইট আউট করতে পারলাম না, তার ফলে আমাদের শিফট করলো। 19, 21 একই জায়গায় দাঁড়িয়ে থাকলাম আমরা। কিন্তু আমাদের ভোটের এদিক ওদিকটা মানুষ 19-21-এর পর বুঝলে আসলে তৃণমূল বিজেপির মধ্যে বিশেষ তফাৎ নেই। এটা আসলে দুটো গুদাম একই, দুটো দোকান। যে দোকানে বেশি সেল হয় সেই দোকানে গুদাম থেকে জিনিস যায়। এটা যত মানুষ বুঝতে পারলো, আপনি দেখবেন তারপর পঞ্চায়েত নির্বাচন, যে পঞ্চায়েত নির্বাচনে কার্যত মনোনয়নপত্র জমা দিতে দিচ্ছে না। কে দিচ্ছে না? তৃণমূলের শক্তি নেই, পুলিশ দিচ্ছে না দিতে। কে নিচ্ছে না? বিডিও নিচ্ছে না। চূড়ান্ত জালি জোচ্চুরি করবার পরেও আমাদের ভোটের পার্সেন্টেজটা অস্বাভাবিক বাড়লো। এইবার যখন 24-এর ইলেকশন যখন আমাদের সামনে আসছে, সেই 24-এর ইলেকশনের সময় দেখবেন যে বিরোধীদের ফ্র্যাগমেন্ট করবার জন্য ভয়ঙ্করভাবে সমস্ত শক্তি নেমে পড়ল। যা যা শক্তি আছে সব শক্তিকে মোবিলাইজ করা হলো। কিন্তু বিরাট যা আমরা 23-এ যা অ্যাচিভ করেছিলাম সর্বত্র 1% মতো বেড়েছে। হ্যাঁ, সর্বত্র সেটা পারলো না। ফলে আমরা ধরে রাখতে পারলাম সেটা খানিকটা। এত লুটপাটের পরেও, এত থ্রেটনিংয়ের পরেও আমাদের বুথের পর বুথ থেকে পুলিশ গিয়ে তুলে দিয়েছে। তৃণমূলের ক্ষমতা নেই, কিন্তু পুলিশ সরে যান না। কালকে তৃণমূলের কি অবস্থা হয়? শুধু পুলিশ মাঝখান থেকে সরে যাক। জাল ভোটের লুটপাট হয় এই রাজ্যে পুলিশ করে, এই ভারতে কোথাও হয় না, কিন্তু কোথাও হয় না। এমনকি বিজেপি শাসিত রাজ্যেও হয়, লুকাচুপা করে হয়। এখানে খোলামেলা আইপিএস আইএএস সব নেমে পড়ছে ভোট লুট করতে। ভাবুন আপনি, কারণ আবার কি? ওরাই ভালো বলতে পারবেন। যারা লুট করছে ওদেরকে একদিন এনে বসান না, বসিয়ে জিজ্ঞাসা করুন আপনারা কেন ভোট লুট করেন। ওরা তো রাজনৈতিক দল করতে পারে, গুন্ডারা করতে পারে। আপনারা সংবিধানে শপথ নেওয়ার লোক কেন এই কাজ করছেন? ওদের বসিয়ে একদিন জিজ্ঞাসা করুন না। আমার কথা হচ্ছে যে আমরা মানুষের এই মধ্যে এই উপলব্ধি খানিকটা আনতে পেরেছি যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটানো যাবে না, তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোখা যাবে না। এই দুটো শক্তিকেই হটাতে হবে, এবং হটাতে পারে একমাত্র একটা বিকল্প শক্তি, যে কারণে আমরা এবার দেখবেন লেফট অ্যান্ড অ্যালাইজ অল্টারনেটিভ তৈরি করছি। কংগ্রেস থাকলে ভালো হতো, কিন্তু যে কোনো এক অজ্ঞাত কারণে তারা রইল না। সে যত পার্সেন্টই তার হাতে ভোট থাকুক, 2-4টে জেলায় তো কংগ্রেস ভালোই শক্তি আছে,
ফলে তারা থাকলে তো খুব ভালো হতো। যদিও কংগ্রেসের সাধারণ যারা কর্মী আছেন তারা খুবই ক্ষুব্ধ, তারা আমাদের কাছে এসে বলছেন আমরা আপনাদের হয়ে কাজ করব। তাহলে আপনাদের অ্যালাইড শক্তি মানে মুসলিম ভোট কিভাবে নেওয়া যায় নিজের পক্ষে? প্রশ্নটা মুসলিম হিন্দু নয়। নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক হচ্ছে। আচ্ছা, আমার নাম যদি নওশাদ সিদ্দিকী হতো, আপনি কি বলতেন একটা মুসলমানকে ধরে এনেছি না একটা সিপিএমকে ধরে এনেছি? আমার নাম যদি আজকে শ্রমিক মিয়া হতো, আপনি কি বলতেন কাকে ধরে এনেছেন? না, প্রথম পরিচয়টা কি করাতেন? আমার প্রশ্ন হচ্ছে, পরিচয়টা কি এটা করাতেন যে সিপিআইএম এর একজন কর্মীকে আমি ধরে এনেছি নাকি একটা মুসলমানকে ধরে এনেছি? এই রাজ্যে কোনো একটি আজকের তারিখ পর্যন্ত দেখাতে পারবেন না তিনি সাম্প্রদায়িক মন্তব্য করেছেন, অথচ মুখ্যমন্ত্রী প্রতিদিন করেন, দেশের প্রধানমন্ত্রী প্রতিদিন করেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন করেন। তিনি কেবলমাত্র জন্মসূত্রে ইসলাম ধর্মাবলম্বী সেই জন্য মুসলমান হয়ে গেলেন। আমি জিজ্ঞাসা করছি তাদের নয় এই বাংলাটা? কিন্তু বাংলায় তো এই কমিউনিটিকে নিয়েই তো রাজনীতির। এই কমিউনিটি কেন আপনারা কেন আলাদা করছেন? মজার ব্যাপার দেখুন, এই যে বাংলাদেশে ভোট হলো, বাংলাদেশের ভোটে কিন্তু সেখানকার মৌলবাদীদের সে দেশের মুসলমান রাস্তা দেয়নি। কিন্তু আপনি যদি সেইভাবে বলেন এই দেশে হিন্দুরা হিন্দু মৌলবাদীদের পক্ষে ভোট দিয়েছে বিভিন্ন রাজ্যে, এটি হচ্ছে লেভেল অফ কনসিয়াসনেস অফ দি পিপল। আমি কোথায় দাঁড় করাতে পারছি? আপনারা এই যে সব ভোটের অঙ্কে দেখেন না, আসল হচ্ছে কনসিয়াসনেস অফ দি পিপল, সেটাকে আমি কোথায় নিয়ে যেতে আপনি পারি? আত্মতুষ্টির কথা বলছেন, আপনি বলছেন যে মানুষকে বোঝাতে পেরেছি আমরা। কোথায় বোঝাতে পেরেছি? আমি তো বললাম যে আমাদের এখনো বহু রাস্তা বাকি আছে। হ্যাঁ, বাকি আছে, বহু রাস্তা বাকি আছে। কিন্তু আমরা যে জায়গায় নিয়ে চলে গেছিল যে বিজেপি তৃণমূলকে আটকাতে পারবে অথবা বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে লাগবে, এই যে বাইনারি ভাষ্যটা তৈরি করা হয়েছিল যে এই দুজনের বাইরে কাউকে আনা যাবে না, সেইটা আমরা আঘাত করতে পেরেছি। এইবার এই আঘাতটা বড় করে আমরা কতটা করতে পারবো সেটা আগামী দিনে নির্ভর করবে আমরা মানুষকে কতটা বোঝাতে পারবো। কিন্তু এই প্রশ্নে আমাদের একটাই প্রশ্নে, হিন্দু মুসলমানের প্রশ্নে ভোট ভারতবর্ষে হয়নি কোনো দিন, আজও হয় না। যদি আজও হতো তাহলে নরেন্দ্র মোদী সংখ্যালঘিষ্ঠ হতেন না। কিন্তু বাংলায় তো হয়েছে। গোটা ভারতবর্ষে তো সংখ্যালঘিষ্ঠ হয়েছেন, শুধু বাংলায় তো না, গোটা দেশে উনি সংখ্যালঘিষ্ঠ হয়েছেন। তাহলে যদি হিন্দুত্বের ভিত্তিতে ভোট হতো, এই দেশে তো 70% হিন্দু, কোথায় সবাই তো ভোট দেননি। ফলে মিডিয়া তারা এই হিন্দু মুসলমান উঁচু জাত নিচু জাত করে, মানুষ তা করতে চায় না। মানুষের পেটের জ্বালা, খিদের জ্বালা, মানুষের দুটো হাত কাজ পাচ্ছে না, জ্বালাটা ওখানটায়। নিজের ছেলে মেয়েকে পড়াতে পারছে না, আজকে সমস্ত প্রাইভেট স্কুল কলেজ, সরকারি স্কুল কলেজ তুলে দেওয়া হয়েছে। এই যন্ত্রণা বুঝবে কি করে? এই যন্ত্রণা বুঝতে গেলে তাদের সঙ্গে থাকতে হয়। আর এই যন্ত্রণার থেকে মুক্তির উপায় তাদের বোঝাবার জন্য সময় আমাদের লাগতে পারে, কিন্তু সেটাই হচ্ছে আমাদের মূল কথা। এই যন্ত্রণার থেকে মুক্তি একটা জায়গাতেই তুমি পেতে পারো, যখন ভোটের এজেন্ডাকে তুমি করতে পারবে কে আমায় কাজ দেবে, কে আমায় শিক্ষা দেবে, কে আমায় চিকিৎসা দেবে, কে আমার ফসলের ন্যায্য দাম দেবে, কে আমার 100 দিনের কাজ চালু করবে। এই জন্যই তো আমরা এই নির্বাচনটা বলছি কি, আমাদের কাছে এই নির্বাচন হিন্দু মুসলমান আদিবাসী কর্মীর নয়, উঁচু জাত নিচু জাতের নয়। আমাদের অল্টারনেটিভ ভিশন কি? তুমি 1,500 টাকা করে ভাতা দিচ্ছে, তোমরা কি ভাতা দেবে? আমরা বামফ্রন্ট গোটা ভারতবর্ষে প্রথম আমরাই চালু করেছি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। আবার যখন বেকার ভাতা আমরা চালু করেছিলাম আমরাই, কিন্তু সেটাকে তারপর উৎপাদনের সঙ্গে আমরা লিঙ্ক করে দিয়েছিলাম। কিভাবে? আমরা দেখলাম যে আমি যদি 1,000 টাকা করে তাকে দিই, তাহলে সেই টাকাটা কিন্তু সেইভাবে কিছু কার্যকরী উৎপাদনমূলক কাজে ব্যবহার করতে পারবে না। তখন আমরা কি করলাম, একসঙ্গে 25,000 টাকা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম থাকলেই তুমি ঋণ পাবে, তোমাকে আরও ঋণের ব্যবস্থা আমি করে দিতে পারবো বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক থেকে। এবার সেইটা দিয়ে তুমি কাজ শুরু করো, তাহলে তুমিও দাঁড়াবে। তোমার ওটা 1,500 টাকাটা খুব দ্রুত তুমি 1 বছরের মধ্যে ওটাকে 10,000-এ নিয়ে চলে যেতে পারবে। যেমন ধরা যাক লক্ষ্মীর ভাণ্ডার, আমরা যে সেলফ হেল্প গ্রুপ করেছিলাম গোটা রাজ্য জুড়ে, অন্ধ্রপ্রদেশের পর আমাদের স্থান ছিল দ্বিতীয় সেলফ হেল্প গ্রুপে। কীভাবে করেছিলাম আমরা? এই ধরুন যত মহিলা তারা ভাতা পাচ্ছেন, আমি তাদের 10 জন করে নিয়ে যদি গ্রুপ করি, কি 20 জন নিয়ে যদি গ্রুপ করি, এবং সেই গ্রুপ তাদেরকে যদি কোনো উৎপাদনমূলক কাজে দিই, তার বিপণনের জন্য আমি যখন অতীতে সহলা মেলা, যেরকম সহেলা মেলা যেমন আমরা তৈরি করেছিলাম, সেইটা যদি আমরা ব্লকে ব্লকে করতে পারি, তাহলে বিপণনটাও একদল এই ধরনের মহিলারা করতে পারবেন, উৎপাদনে একদল এই ধরনের মহিলারা করতে পারবেন। তখন আর এটা 1,500 থাকবে না, তখন ওটা 10,000 হবে। ফলে আমরা বামপন্থীরা বলছি এই বিকল্প, ওই 1,500 দয়ার দান না, এটা তোমার অধিকার, এটা তোমার দাবি, এবং এটাকে উৎপাদনের সঙ্গে যুক্ত করে নিজের পায়ে দাঁড় করানো, কারুর করুণার উপর নয়। এই একইভাবে শিক্ষা,
কোনো লেখাপড়া নেই, গোটা রাজ্য জুড়ে 8,000 স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, কলেজ টলেজ তো উঠে গেছে, কোনো তো শিক্ষকই নেই সেখানে, সবই তো অস্থায়ী, পুলিশও অস্থায়ী, শিক্ষকও অস্থায়ী, শুধু মুখ্যমন্ত্রী আর তার ভাইপো স্থায়ী। এটা তো চলতে পারে না। সেই জন্যই আমরা বলছি যে আমরাই তৈরি করেছিলাম এই ভারতবর্ষের মধ্যে প্রথম দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক। কে করেছিল? আমরা করেছিলাম। আমরা আবার সেই স্কুল ফিরিয়ে আনবো। কাউকে 4 লক্ষ টাকা দিয়ে তার মেয়েকে বিএসসি পড়াতে প্রাইভেট ইনস্টিটিউটে পাঠাতে হবে না ঘটি বাটি বিক্রি করে। আমরা আবার ফিরিয়ে আনবো, এবং আমরা যেরকম 14 টাকায় বিএসসি পড়িয়েছি, আমরা 14 জায়গায় 24 হতে পারে ন্যাচারাল ইনফ্লেশন ক্যালকুলেট করে, কিন্তু তার জন্য 4 লক্ষ টাকা দিতে হবে না। আমরাই ফিরিয়ে আনবো কৃষক কোঅপারেটিভ, যে 14,000 কোঅপারেটিভ আমরা গড়ে তুলেছিলাম, যারা কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে কিনতো, ন্যায্য মূল্যে সরকারের কাছে দিয়ে দিত অথবা বাজারে দিত, তাতে কৃষকও দাম পেতেন, আমরাও কম দামে পেতাম। আর আজকে কৃষক ধানের দাম পাচ্ছেন 16 টাকা পার কেজি, আর আপনি চাল কিনছেন বাজারে 70 টাকা। মাঝের টাকা খাচ্ছে কে? এই ফড়ে দালাল হটাও, কোঅপারেটিভ আনো। এটাই হচ্ছে বিকল্প, এটাই হচ্ছে ভোটের ইস্যু। হিন্দু মুসলমান ভোটের ইস্যু না। আমার নাম শ্রমিক মিয়া না শ্রমিক লাহিড়ী, এটা ইস্যু নয়। আমিও বাংলার মানুষ, সবাই বাংলার মানুষ। কিন্তু এই যে কথাগুলো বলছেন, 2016 সালেও ইস্যু একই ছিল আপনাদের কাছে, আপনাদের তরফ থেকে, শিক্ষা, কর্মসংস্থান, খাদ্য। সেখানে 19.75% ভোট পেয়েছেন। 2021 সালে আরও স্ট্রংলি আপনারা এই বিষয়গুলো না, আপনি বোধহয় ঠিক বলছেন না। তার কারণ সেবার আমরা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে ভোট করেছিলাম, ফলে আপনাকে দুটো যোগ করতে হবে। যোগ করতে হবে, ফলে সংখ্যাটা অনেক বাড়বে। আচ্ছা, দেখুন আপনি হিসেবটা। 2021-এ 4.73। 21 তো আমি বললাম, 19-21 তো আপনাকে বলেছি। 16-র সঙ্গে 19-21-এর তফাৎটা আপনাকে আগেই আমি ব্যাখ্যা করেছি, যে এটাই তো আমাদের কাছে আত্মসমালোচনার দিক, যে আমরা কেন মানুষকে বোঝাতে পারলাম না। এটা ঠিক যে মিডিয়া, টাকা পয়সা সব দিয়ে সেদিনকে বোঝানো হয়েছিল আগে রাম পরে বাম। তৃণমূল, বিজেপি, আরএসএস একই কথা বলেছে, মিডিয়া, ব্যবসায়ী, শিল্পপতি সবাই এক কথা বলেছে। তারা তো তাদের কাজ করবেই, কিন্তু আমি আটকাতে পারিনি, এটা হচ্ছে আমার ব্যর্থতা। তারপর আমরা ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছি। প্রথমেই সবাইকে সব কথা বোঝানো যায় না। যেমন রাতারাতি 57-তে কেরালার সরকার হয়নি, 67-তে যুক্তফ্রন্টের সরকার হয়নি, 77-এর বামফ্রন্ট সরকার হয়নি, তার পিছনে 50 বছর আছে। 14 বছর 15 বছরই অস্থির হয়ে যাচ্ছেন। 50 বছরের ইতিহাসের এইরকম বহু লড়াই লড়তে লড়তে এগিয়েছি, পিছিয়েছি, শহীদ হয়েছি, জেলে গেছি, এই কত গোলমালের মুখে পড়েছি, কত লোকের যৌবন নষ্ট হয়ে গেছে, কত মহিলা ধর্ষিতা হয়ে গেছে, কত আমাদের কর্মী গুমখুন হয়ে গেছে, করতে করতে তো 77। তো পিছনের 50 বছরটাকে মুছে দেবেন, শুধু 77-এর জুন মাসটাকেই ধরবেন? তাহলে তো ইতিহাসের আমি ছাত্র হলাম না। আমায় দেখতে হবে 1943 সালে মন্বন্তরে কমিউনিস্টদের যে ভূমিকা, পিআরসি গঠন করে যে মানুষের পাশে দাঁড়ানো, আপনি তার থেকে বিচ্ছিন্ন করে কখনো 77 দেখতে পারেন না। ঠিক একইভাবে আমরা এখন যে অন্ধকারের মধ্যে আছি, এই অন্ধকার দূর করবার প্রশ্নে যে কথা আমরা মানুষকে বলেছি তা আমরা বোঝাতে পারিনি। 19-এ পারিনি, 21-এ পারিনি, আগেই আমি বলেছি। কিন্তু মানুষ দুবারের অভিজ্ঞতায় বুঝলেন আসলে তৃণমূল, বিজেপি দুটো থোরবড়ি খাড়া, খাড়াবড়ি থোর। ফলে তৃতীয় বিকল্প খুঁজতে হবে। পুলিশ নমিনেশন দিতে দিচ্ছে না, ভোট দিতে দিচ্ছে না, তার মধ্যে আমাদের ওই ভোটের পার্সেন্টেজ বাড়লো। সেটা আমরা কম বেশি ধরে রাখতে পারলাম 24-এ। আমরা বলছি এবার আরও বড় আঘাত আনতে চাই, এবং পারবো আমরা। মানুষ বুঝছে হিন্দু মুসলমানটা ইস্যু না। আপনাদের আন্দোলন কোথায়? আন্দোলন যদি দেখতে হয় তাহলে রাস্তায় থাকতে হবে। স্টুডিওতে আন্দোলন হয় না অন্য দলের মতো। আমাদের এত বড় বাংলা বাঁচাও যাত্রা হলো, আপনি একটা মেন স্ট্রিম মিডিয়াতে একটা খবর দেখান। 1000 কিলোমিটার রাস্তা হাঁটলো হাজার হাজার মানুষ, 100টার উপর জনসভা হলো, এক লাইন দেখাতে পারবেন? যদিও খবরের কাগজের পাতাতে জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্তও সৃষ্টি হয়নি, আর আজকের দিনেরও কোনো কমিউনিস্ট সৃষ্টি হয় না। কমিউনিস্টের সৃষ্টি হচ্ছে লড়াইয়ের ময়দানে। কিন্তু যখন 2006 সালের থেকে যখন আন্দোলন চলছিল, সিঙ্গুরের টাটাদের শিল্প বিরোধী আন্দোলন, সেই সময় তো মিডিয়া, মানে মেইন স্ট্রিম মিডিয়া বা বাংলার সবচেয়ে বড় মিডিয়া বামেদের সমর্থনে ছিল, মানে শিল্পের সমর্থনে ছিল। তখনও তো আপনারা কিছু করতে পারেননি। 2006 সালকে আপনি বিচ্ছিন্ন করে দেখলে হবে না। 1984 সাল, 82-তে দ্বিতীয় বামফ্রন্ট সরকার, 84 সালে আমরা পার্টিতে গ্রহণ করলাম একটা নীতি। সেটা হচ্ছে পশ্চিমবাংলায় এখন শিল্পায়নে ঢুকতে হবে। শিল্পায়ন মানে বড় শিল্প, ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পে আমরা ভালো করছিলাম, সেটায় 1 নম্বরের দিকে যাচ্ছিলাম। 84 সালে
এই সিদ্ধান্ত হয়। প্রথম জয়েন্ট সেক্টর, আপনার মনে থাকবে সল্টলেক ইলেকট্রনিক সিটি করতে চেয়েছিলাম, যেটা আজকের সেক্টর 5। হলদিয়া পেট্রোকেমিক্যাল আমরা করতে চেয়েছিলাম, বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র করতে চেয়েছিলাম। অর্থাৎ আমার শিল্প তো করবো, কিন্তু বিদ্যুৎ তো দিতে হবে। তখন মনে থাকবে আপনার পশ্চিমবাংলায় লোডশেডিং একটা বড় ফ্যাক্টর ছিল, কারণ যেটা দিয়ে কোলাঘাট থার্মাল পাওয়ার করার কথা ছিল সেই টাকা দিয়ে তো খেলাধুলা উৎসব করে দিয়েছে তার আগের সরকার। ফলে আমাদের একেবারে গোড়া থেকে শুরু করতে হয়েছে। সেই থেকে যাত্রা শুরু। হলদিয়া পেট্রোকেমিক্যালস হলো, কে করেছে? ভারতবর্ষে প্রথম পেট্রোকেমিক্যাল কারখানা তো পশ্চিমবাংলায় হতো। যাতে না হতে পারে তার জন্য আম্বানিরা সরকারকে দিয়ে চাপ দিয়ে এই লাইসেন্স দেওয়ায়নি, যাতে ওর জামনগর সফল হয়। এই ইতিহাস কি মানুষ ভুলে যাবে নাকি? বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিমবাংলার বিদ্যুৎ কেন্দ্র আমি যদি করতে না পারি, রাজ্য সরকার কোনোদিন বিদ্যুৎ কেন্দ্র করতে পারে? তার টাকা আছে, তা সত্ত্বেও আমরাই তো করেছি। আমরাই তো সাগরদিঘি করেছি, আমরাই তো কাটোয়ার জমি নিয়েছি। পশ্চিমবাংলায় আজকে এই যে বাল্ব জ্বালিয়ে আমি আপনি এখন আলোচনা করছি, এই পরিস্থিতি ছিল নাকি 77-এ? ছিল না তো। তো এই পরিস্থিতিটা আনবার পিছনে, যদিও আজকে অন্য কারণে বিদ্যুৎ যায় না, তখন শিল্প কলকারখানায় নিয়ে বিদ্যুৎটা লাগবে কোথায়? বাড়িতে আলো জ্বেলে তো আর বিদ্যুৎ বেশি লাগে না। এখন তো সবই পালিয়ে গেছে পশ্চিমবাংলাতে। কিন্তু এই অন্ধকারের মধ্যে কি আমরা থাকবো? শিল্প নেই, চাষির দাম নেই, লেখাপড়া নেই, স্কুল কলেজ নেই, চুরি চামারি, এর মধ্যে আমরা থাকবো? হিন্দু মুসলমান এর মধ্যেই আমরা থাকবো? ঘুরে দাঁড়াতে হবে না এই বাংলাকে? কে দাঁড় করাবে? আমরা বলছি মানুষকে নিয়ে আমরা দাঁড় করাবো। হবে এই লড়াই। এ লড়াই একবারে আমি জিততে নাও পারি, দুবারে জিতবো, কিন্তু এ লড়াই জিতবেই। যুব সমাজ তারা তো বামেদের দিকে আসছে না, কার্যত আসছে না, সোশ্যাল মিডিয়া বাদে। আপনি মানেন? যুব সমাজ বলে না, আমি তো সব মানুষকেই আনতে হবে। তো সব মানুষকে আনবার প্রশ্নে আমাদের ঘাটতি আছে। এবার এই যুব সমাজের জন্যই তো এই বাংলাকে আমরা ঘোরাতে চাইছি, এই মেসেজটাই তো আমরা নিয়ে যেতে চাইছি যে আজকে 1.5 কোটি লোক কেন বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে, একেবারে আনস্কিল্ড থেকে সুপার স্কিল্ড পর্যন্ত। কেউ এই রাজ্যে আছে? আপনি গ্রামে চলে যান, পাবেন বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, লাশ হয়ে ফিরছে। এখানে বৃদ্ধ বাবা মা দেখার কেউ নেই। কলকাতা শহর তো এখন বৃদ্ধাশ্রম। একটা বাড়িতে গিয়ে আপনি কোনো যুবক ছেলে মেয়ে খুঁজে পাবেন না, বাইরে কাজ করতে চলে গেছে। তিনি স্বল্প শিক্ষিত, মধ্যশিক্ষিত, উচ্চশিক্ষিত হন। একটা শহর বেঁচে থাকবে তো মানুষকে নিয়ে। মানুষই যদি না থাকলে শহর থাকবে কি করে? কিন্তু রাজ্যে আপনাদের প্রধান প্রতিপক্ষ তার নিজের দলের দেখুন একাধিক সাংসদ রয়েছে যুব। কিন্তু কি যুব সাংসদ দিয়ে কি হবে? যুবরাতে কাজ কোথায়? যুবরাতে কাজ কোথায়? যুবক তো কে সাংসদ হয়ে কত কোটি টাকা চুরি করলেন এটাতে কোনো সাধারণ যুবকের কিছু যায় আসে না। কে বাড়িতে এসকেলেটার লাগালেন তাতে সাধারণ যুবকের কি যায় আসে না? যে 35 বছর বয়সে এসকেলেটার লাগিয়েছি চুরি চামারি করে, এতে কিচ্ছু যায় আসে না। যুব দেখতে চায় তার হাতে কাজ কোথায়, ছাত্র দেখতে চায় তার লেখাপড়ার সুযোগ কোথায়, মানুষ দেখতে চায় তার চিকিৎসার সুযোগ কোথায়। গেটের লালিন রং নয়, ডাক্তারের পর ডাক্তার নেই। একের পর এক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আপনি চলে যান, কোথাও আপনি ডাক্তার খুঁজে পাবেন? এমনকি বড় বড় সুপার স্পেশালিটি হাসপাতাল। আপনারা তো আরজি কর নিয়েও আন্দোলন, আপনাদের এসএফআই একদম প্রথম সারিতে দাঁড়িয়ে আন্দোলন করছিল। শুধু আমরা কেন, দেখেননি মানুষ কিভাবে জড়ো হয়েছে? আমরা মানুষের সাথেই ছিলাম। তারপর কি হলো? তারপর আবার কি হবে? সে আন্দোলনের ধাক্কায় নড়েনি? নড়েছে তো, গোটা দেশ নড়েছে। তেমনি আজকে হয়তো নির্ভয়া আপনি দেখছেন যে যুদ্ধে হেরেছে, না হারেনি। ওটা এগোনোর রাস্তাকে মজবুত করেছে। আমি আবারও বলছি, ইতিহাসকে কখনো খণ্ড খণ্ড করে দেখলে হবে না। এ বারবার ইতিহাসবিদরা বলেন ইতিহাস হচ্ছে একটা গতিধারা। আপনি ইতিহাসের কথা বলছেন, আমি তো সেই 69-67-র কথাও আমরা আলোচনা করলাম। আমি এখনকার কথা বলছি। এখনকার কথা বলছি। যুব সমাজ তো, যুব সমাজ তো আজকে পশ্চিমবাংলায় কি কাজ আছে যুব সমাজের কাছে? কোনো কাজ নেই। বাইরে পরিযায়ী শ্রমিক, আর এই রাজ্যে থাকলে সিন্ডিকেটে নাম লেখাও, তোলাবাজি করো, হাতে মদের বোতল আর পিস্তল ধরিয়ে দিচ্ছি। এটাই যুব সমাজের ভবিষ্যৎ হবে? আপনি চান? যুবসাথী কি 1500 টাকা দিয়ে কি হবে? ও জীবনে ঘুরে দাঁড়াতে পারবে? একটা ক্ষেত মজুরকে বছরে 4000 টাকা। তামাশা হচ্ছে না এটা? কিভাবে বোঝাবেন? যেভাবে আপনাকে সামনে বলছি এইভাবেই আমরা বলছি। একবারে সবাইকে বোঝাতে পারবো না, একদিনে সবাইকে বোঝাতে পারবো না, কিন্তু একদিন বোঝাতে পারবো। এবং বুঝছেন তো মানুষ, রেসপন্স তো আমরা পাচ্ছি। হ্যাঁ, আপনি সেটা দেখতে পাচ্ছেন না কেন? তার কারণ টেলিভিশনের পাতায় পর্দায় আমরা নেই, খবরের কাগজের পাতায় আমরা নেই, পরিকল্পিতভাবে আমাদের বাদ দেওয়া আছে। সে নিয়ে আমি বললাম যে যদি দেখতে হয় আন্দোলন, তাহলে রাস্তায় নামতে হবে। আমাদের আন্দোলন কি তা বলে 100% আমরা সফল হচ্ছি না? আরও পরামর্শ আমাদের দরকার, আপনাদেরও পরামর্শ আমাদের দরকার।
বিশেষ করে আপনারা যারা মেইন স্ট্রিম মিডিয়ায় নন, আপনাদের কাছে ওই ধরনের স্বার্থ খুব একটা কাজ করে না, এখনও বড় পুঁজির স্বার্থ নিয়ে আপনারা চলেন না, এখন আপনাদের কিছু এথিক্স নিয়ে চলবার চেষ্টা করছেন। আপনাদেরও পরামর্শ দরকার, যে বলতে পারেন যে এই কাজগুলো করুন, তাহলে আমরা ভালো, আমরা নিশ্চয়ই নেব। আপনার দলের যুব নেতা, তাকে আপনারা এক্সপেল করলেন, সে তৃণমূল কংগ্রেসে চলে গেল, সাংসদ হয়ে গেল, রাজ্যসভায় সাংসদ হয়ে গেল। যুব সমাজকে কিভাবে আপনি শুধু ওকেই দেখলেন? আর বাকি যে অসংখ্য ছাত্রযুব পুলিশের সঙ্গে যুদ্ধ করে টিকে আছে, জেলে গিয়ে টিকে আছে, তাদের দেখতে পাচ্ছেন না? রটেন অ্যামং দি রাইট, সেটা দেখলেন। তা রাইটদেরকে দেখবে? আমরা তো বলছি এইটাই হচ্ছে সবচাইতে বিপজ্জনক ঝোঁক, যে আমি সবসময় একটা খারাপ ঘটনা ঘটেছে সেইটাকেই বড় করছি। আর এই যে এত লাঠি খেয়ে মাথা ফাটিয়ে মইদুল মির্জা মারা গেল, মীনাক্ষী মুখার্জি 15 দিন জেল খাটলো, সৃজন ভট্টাচার্য মার খেলো, শতরূপ মার খেলো, কিন্তু এদেরকেও তো ভোটে দাঁড় করিয়েছেন, এরাও তো কোনো ফলাফল হবে না তো, একবারে তো পারবেন না। এটা একটা দীর্ঘস্থায়ী লড়াই, এটাই তো আমি বারবার বোঝাবার চেষ্টা করছি। যেমন 77-এর বামফ্রন্ট আসার পিছনে 50 বছর আছে, তেমনি এটা আসবার পিছনেও একটা ইতিহাস। এখন 50 বছর লাগবে না, তখন ইতিহাস এখন একটু দ্রুত চলে। আপনারা নীতির কথা বলছেন, সৃজন ভট্টাচার্য একজন অভিনেত্রীর কাছে হেরেছে, তো তাতে কি আছে? মানে আপনাদের নীতি। আমি এরকম পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঘটনা দেখিয়ে দিতে পারি যেখানে খুব তাবড় তাবড় রাজনীতিবিদ কার কাছে হেরেছেন। আরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে, হোয়াট মোর ফান ইউ ক্যান গেট আউট অফ ইট? এছাড়া এর বাইরে আপনি আর কত ফান দেখতে চান? ইট হ্যাপেন্স, এটা হয়, ইতিহাসের যাত্রায় হয়। কিন্তু তারা ইতিহাসটা রচনা করে না, ইতিহাসটা মানুষই রচনা করে। তার জন্য সময় লাগে, ধৈর্য লাগে, ত্যাগ লাগে, তিতিক্ষা লাগে। যারা ত্যাগ তিতিক্ষা নিয়ে লড়ে যাচ্ছে তাদের কথা একটু বলুন। এই যে আপনি চারিদিকে দেখছেন, এখন বলেন যে রাজনীতি মানেই খারাপ লোক। হ্যাঁ ঠিকই, পাড়ার কাউন্সিলর যে আগে অটো চড়ার পয়সা ছিল না, 4 চাকার গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে এখন, তাকে তো দেখছে লোকের চোখের সামনে, খারাপ মনে হতেই পারে। উল্টো দিকটাও তো দেখুন। আপনি তো বলছেন যে এত কিছু আপনারা করেছেন বা মানুষকে বোঝানোর জন্য বলছেন, তৃণমূল, বিজেপি, বুর্জুয়া শক্তি, মিডিয়া, তাহলে এই যে একবার যখন ডিক্লাইন হলো 2011-য়, তারপর থেকে আপনাদের মানুষ ডিক্লাইন করতে 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 এই জায়গায় নিয়ে এসছে। এখন আবার বিজেপি বলছে যে এ তো তৃণমূল যে সরকার চালাচ্ছে সে তো বামেদের মতনই, বামেদের থেকেও খারাপ। এর কি উত্তর দেবেন? বিজেপি কি বলছে তার উত্তর বিজেপি বা তৃণমূল দেবে? মানে আপনারাও খারাপ ছিলেন, তার থেকেও খারাপ বা প্রায় সমগোত্রীয় তৃণমূল বলছে, আপনাদেরকে এক জায়গায় দাঁড় করাচ্ছে, আর তৃণমূল বলছে আপনারা বিজেপির সঙ্গে রয়েছে, আপনাদের ভোট বিজেপিতে। শুনে খুব খুশি হলাম, তার কারণ আমরা তো শূন্য, তারপরে এত আলোচনা হচ্ছে আমাদের নিয়ে। কেন হচ্ছে আলোচনাটা? আমাদের মানে কোনো ব্যক্তিকে নিয়ে হচ্ছে না। বামদেরকে ভয় পাওয়ার একটাই কারণ, কমিউনিস্টদের ভয় পাওয়ার একটাই কারণ, কারণ কমিউনিস্টরা নীতির পক্ষে লড়ে। সেই লড়াইটা হয়তো একটু দীর্ঘস্থায়ী হয়, সেই লড়াইটায় হয়তো উত্থান পতনটা বেশি থাকে। ফলে যে কোনো জিনিস যখনই আপনি ইতিবাচক করবেন, যখনই কোনো জিনিস গড়বার কথা বলবেন, তখন সেক্ষেত্রে সময় লাগে। এবং সেই ধৈর্য ধরে সেই সময়টা যদি আমি দিতে পারি, তবেই সেই অপূর্ব স্থাপত্যটা গড়ে ওঠে। কত সময় লাগবে? 15 বছর? এর কোনো ইতিহাসে আপনি এরকম কোনো দিন শুনেছেন যে কেউ সময় ধরে বলে দিচ্ছে? একমাত্র যারা টিয়া পাখি নিয়ে গণৎকারীর কাজ করে তারা বাদ দিয়ে। 15 বছর তো আপনারা রিসার্চ করলেন। 15 বছর দিয়ে কি 20 বছর কি 5 বছর এইভাবে কোনো দিন ইতিহাস চলে না, কোনো দিন ইতিহাস এইভাবে চলে না। এই যে অতি দক্ষিণপন্থার কবলে এখন পৃথিবী, কত বছর? আপনারা তো সাংবাদিক, চারিদিকের খবর রাখেন, কত বছর? না, সেটা বলা যাবে তাহলে কোনো কিছুই বলা যায় না। ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন চেহারা নিয়ে ইতিহাস উপস্থিত হয়। প্রশ্নটা হচ্ছে সেখানে সভ্যতার অগ্রগতির পক্ষের শক্তি তারা সক্রিয় কি সক্রিয় না। এবার ভালো করে সক্রিয় হতে পারছে, হয়তো হতে পারছে না। যতটা সক্রিয় হওয়া উচিত ততটা সক্রিয় হতে পারছে, হয়তো হতে পারছে না। আবার খানিকটা হয়তো হতে পারছে। এই যে খানিকটা হয়তো হতে পারছে, সেখান থেকে আরও সক্রিয় হওয়ার প্রয়াস আছে কি নেই? ওই জন্যই তো আমরা বলছি যে আমরা 19-এ যা বোঝাতে পারিনি, 21-এ যা বোঝাতে পারিনি, তা আমরা তারপরের পঞ্চায়েত নির্বাচনে কিছুটা বোঝাতে পেরেছিলাম। সেই বোঝাতে পারাটা অনেকটা ধরে রাখতে পেরেছিলাম 24-এ। আর এইবারে চাইছি আমরা বড় আঘাত আনতে। কারণ বহু মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি তৃণমূল মুদ্রার এপিটোপিট। তৃণমূলের সরকার বিজেপি যদি রক্ষা না করতো কখনো টেকে না। এই যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যাতায়াত,
অবাধ যাতায়াত, কোনো ভিসা লাগে না, কোনো পাসপোর্ট লাগে না। সকালবেলায় ছিলেন তৃণমূল, রাতের বেলায় হয়ে গেলেন বিজেপি, আবার পরের দিন সকালবেলায় হয়ে গেলেন তৃণমূল। সিপিএম নেতারাও তৃণমূলে জয়েন করেছে, হ্যাঁ, কিন্তু তারপরের দিন আবার সিপিএম আসতে পারেনি, বিজেপিতে গেছে। কিন্তু তারপরের দিন সিপিএম এর আসতে পারেনি। কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার বিজেপি থেকে তৃণমূলে চলে আসা, আবার বিজেপিতে ফেরত চলে যাওয়া, কোনো অসুবিধার কিছু নেই। তার কারণ একই মালিকের দুটো দোকান, তো সে মালিক তো নাগপুরে বসে আছে, ওদের অসুবিধা নেই। কিন্তু আমাদের তার চাইতে বড় চিন্তা হচ্ছে বাংলার কি হবে, বাংলা শিল্প কলকারখানা কাজ বাজ তার কি হবে। পিসি ভাইপো কিংবা 4টে বিজেপির নেতা তারা না অনেক কিছু করে নিতে পারলেন, কিন্তু বাংলার আপামর যুবক যুবতীর কি হবে, তরুণ প্রজন্মের কি হবে, কে বলবে এদের কথা? 2006 সালে 234টা আসন নিয়ে বামফ্রন্ট সরকার তৈরি করলো। তৃণমূল কংগ্রেসের এমন পরিস্থিতি, একজন মাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় 29টা আসন বনগাঁ থেকে বাই ইলেকশনে সৌগত রায় জিতে তারপর বিরোধী দলের মর্যাদা পেল। সেইখান থেকে না, বিরোধী দলের মর্যাদা আমরা এমনি দিয়েছিলাম, ওরা সংখ্যা বিধানসভা- না পাওয়া সত্ত্বেও। হ্যাঁ, বিধানসভায়। কিন্তু সেই জায়গা থেকে সেই জায়গাতেও আপনারা করতে পারলেন না, মানুষকে বোঝাতে পারলেন না ওই রকম ক্ষমতা হ্যাঁ, পারিনি তো আমরা, নিয়ে। সেইটাই তো আমরা এখন বলছি। তো এখন আপনারা ক্ষমতায় নেই, এখন আপনারা আইন শৃঙ্খলার কথা বলছেন, আপনারা কর্মসংস্থানের কথা বলছেন, এগুলো কিসের ভিত্তিতে আপনাদের বিশ্বাস করবে মানুষ? মানুষ বিশ্বাস করবে একটাই কারণে, তার অভিজ্ঞতার ভিত্তিতে। মিডিয়ার বক্তব্যের ভিত্তি ক্রমশ দুর্বল হয়ে আপনি যাচ্ছে। বলছেন 15, আমি আগের প্রশ্নে বলছেন যে ইতিহাস একদিনে হয়ে না, 15 বছরের এক্সপিরিয়েন্স মানুষ। হ্যাঁ, বুঝছে তো, যে কারণেই আপনি দেখবেন 19-এ যা বোঝানো যায়নি, 21-এ যা বোঝানো যায়নি, খানিকটা আমরা 23-এ বোঝাতে পারলাম কি করে। মানুষের অভিজ্ঞতার সঙ্গে যদি আমার কথাটা না মিলতো, তাহলে কি মানুষ আসতেন? তাহলে আমি খানিকটা ধরে রাখতে পারলাম কি করে সেটা 24-এ? রাজনীতিতে মানুষ আসল জিনিস, মানুষকে বোঝানোটা আসল জিনিস। ভোট লুটপাট করে আপনি একদিনের একবার কি 5বার কি 2বার ভোটে জিতে যেতে পারেন, ওটা বড় কথা না। কিন্তু আসল কথা যে মানুষ তার অভিজ্ঞতার সঙ্গে আপনার কথাগুলো মেলাতে পারছেন কি পারছেন না। আজকে যদি মুখ্যমন্ত্রী বলেন যে পশ্চিমবাংলার মতো এত নির্ভয় নারীরা আর কোথাও ঘুরে বেড়ান না, হাসছে কেন লোকে, রেগে যাচ্ছে কেন লোকে? তখন তার অভিজ্ঞতার সঙ্গে মিলছে না। পার্ক স্ট্রিট কামদুনি থেকে শুরু হয়ে সর্বশেষ কোচবিহার, রাজ্যিকর, একেবারেই অভিজ্ঞতা মিলছে না। এই জন্য কেউ রেগে যাচ্ছেন, কেউ হাসাহাসি করছেন, কেউ ঠাট্টা মশকরা করছেন, কিন্তু যন্ত্রণার থেকে করছেন। আপনারা তো আত্মমন্থন করেন, পার্টির মধ্যে পর্যালোচনা করছেন, কি কারণ, মানে এই ডিক্লাইনের কারণ কি? একটাই কথা, রাজনীতিতে আসল হচ্ছে মানুষ। মানুষকে আমরা বোঝাতে পারলাম না। সে 2006 সালে আমরা যে কার্যক্রম নিয়েছিলাম, ওটা 2006 তো না, কার্যক্রমটা 2001। আবার 2001-কে আপনি 1984 নীতির থেকে বিচ্ছিন্ন করে দেখতে পারেন না। ফলে এই যে পথ চলা, এই পথ চলার সময় নিঃসন্দেহে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা হয়েছিল তৈরি, কিন্তু সেটা তো ইতিহাস থেকে তো আমরা কিছু শিখলাম। সেটার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি। নতুন একটা অভিজ্ঞতা হলো 2011-র পর। অকারণে থানায় আমাকে তুলে নিয়ে গিয়ে মারধর দেওয়া হচ্ছে, লকআপে ভরে দেওয়া হচ্ছে। আমি যে জমি কষ্ট করে চাষ করলাম সেই জমির ধান তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি নিজের যোগ্যতায় যে চাকরি পেয়েছি সেখানে মেরে ধরে আমাকে চাকরির থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা এক নতুন অভিজ্ঞতা। এর সঙ্গে কোপ পাপ করা অত সোজা? কত লক্ষাধিক মিথ্যে মামলা আমাদের বিরুদ্ধে হয়েছে। একটা মামলা লড়তে কত খরচ? এই দেখছেন না, রাজ্য সরকার পিসি ভাবো নিজেরা বাঁচবার জন্য যে মামলা করে তাতে কত টাকা খরচা হয়েছে? 84 কোটি টাকা। এবার বুঝতে পারছেন এই লক্ষ লক্ষ গরিব মানুষের বিরুদ্ধে মামলা করবার পরেও তারা লাল ঝান্ডা ধরে আছে। আপনি শুধু দুটো লোকের পালিয়ে যাওয়া দেখছেন, আর এই লক্ষ লক্ষ লোকের এই আত্মবিশ্বাসটা দেখছেন না। আমাদের কাছে এটাই হচ্ছে অনুপ্রেরণা। এই লক্ষ লক্ষ লোকের আত্মবিশ্বাস, এই লক্ষ লক্ষ লোকের ভরসা, এর ভিত্তিতে আমরা কোটি লোকের ভরসায় পৌঁছতে পারবো বলে ওই জন্য আমাদের বিশ্বাসবোধ, কোনো অন্ধবিশ্বাস বোধ না যে একটা যুক্তিহীনভাবে বললাম না হবেই তো না। যেমন যুক্তি আছে, আজকে যদি এখন যদি অন্ধকার হয়, সকালবেলায় সূর্য উঠবেই, এটা আমার অভিজ্ঞতা। এবং শুধু অভিজ্ঞতা না, তারপর আমি যে জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞান অর্জনে বুঝেছি কেন সূর্য ওঠে, কেন সূর্য ডোবে। তেমনি এটাও আমাদের অভিজ্ঞতা যে আজকে যা লক্ষ মানুষ এত অত্যাচারের পরেও দাঁড়িয়ে আছে, স্বজনকে হারিয়েও দাঁড়িয়ে আছে, দুটো পালিয়ে যাওয়ার দিকে দেখবেন আপনি, নাকি এই লক্ষ মানুষের আত্মত্যাগকে দেখবেন? আপনাদের সময়ও তো একই অভিযোগ উঠতো আইন শৃঙ্খলা নিয়ে, আপনি যেটা বলছেন যে ছিল। কেস দেওয়া হচ্ছে বা পুলিশ প্রশাসনের এই তো আমি এখন রাস্তা থেকে বেরোই, চলুন দেখি কটা মহিলা দেখি রাস্তায়। আর আমরাও তো বামফ্রন্টের সময় বড় হয়েছি, ইউনিভার্সিটি থেকে একসঙ্গে তো হেঁটে ফিরেছি, অত পয়সা থাকতো না আমাদের সময়। 4টে ছেলে 3টে মেয়ে, আজকে আপনি দেখাতে পারবেন কেন এই আতঙ্ক? আপনাদের সময়ও হয়েছে। হয়েছে, সেটা হচ্ছে অ্যাবারেশন,
শুনুন, বাড়াচ্ছে। সমাজ বিরোধী থাকবেই, দুর্বৃত্ত থাকবেই। একটা সরকার দুর্বৃত্তদের প্রতি কি ভূমিকা পালন করছে তার উপর নির্ভর করবে দুর্বৃত্ত সংখ্যায় বাড়বে, আইন শৃঙ্খলা ভাঙবে, না দুর্বৃত্ত সংখ্যাটা কমবে। ফলে আমাদের সময় সরকারের অ্যাটিটিউড ছিল, তুমি যদি অপরাধ করো ধরা পড়বেই, শাস্তি তুমি পাবেই। এই ধানতলা মানতলা যা করা হয়, যান না আছো জেলে, যান, সব জেলে পড়ছে। কোথায় কামদুনির ওরা জেলে আছে বলতে পারবেন? কাকদ্বীপের ওই মায়ের কাছে গিয়ে উত্তর দিতে পারবেন যে এখনও তোলাবাজি করে যাচ্ছে সেই গ্রামে? জয়গাঁওর ওই মহিলার কাছে গিয়ে উত্তর দিতে পারবেন আপনি? যান, নির্ভয়ের বাবা মাকে কী সান্ত্বনা দেবেন? যান। একটা ক্ষেত্রে দুর্বৃত্ত জমা পড়ছে, উল্টে দুর্বৃত্তদের রক্ষা করবার জন্য পার্কস্ট্রিট কাণ্ডে মনে নেই একজন আইপিএস অফিসারকে বদলি করে দিলেন। কেন না মুখ্যমন্ত্রী পিআরের লোক, তার বিরুদ্ধে তিনি চার্জশিট দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার 6 মাসের মাথায় ভবানীপুর থানায় নিজে চলে এসে 4টে সমাজবিরোধীকে বার করে নিয়ে গেলেন। সমাজবিরোধীরা বুঝলো এই সরকারটা আমার, এই থানা আমার, এই পুলিশ আমার অধীনে থেকে কাজ করবে। ফলে একটা সরকারের মনোভাবের উপর নির্ভর করে একটা রাজ্যের আইন শৃঙ্খলা কী থাকবে। যেমন যোগীর রাজ্যে জানে ও যদি পিটিয়ে মারে কাউকে কিচ্ছু হবে না, তাহলে সরকার চাইছে পিটিয়ে মারা হোক। যেমন ত্রিপুরায় জানে যে আমি যদি ড্রাগ পাচার করি সরকার আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, সে নিশ্চিন্তে আছে বিজেপির রাজত্বে। ফলে আপনি দুর্বৃত্তকে নিশ্চিন্তে থাকতে দেবেন না মানুষকে নিশ্চিন্তে থাকতে দেবেন? আমাদের সরকারের কাছে প্রায়োরিটি ছিল মানুষকে নিশ্চিন্তে থাকতে দিতে হবে। ঘটনা ঘটবে, কঠোর পদক্ষেপ, নিয়ন্ত্রণে থাকবে। আর এখন আপনি যত বড় অপরাধী করুন না কেন, শাসকের খাতায় যদি নাম তুলে দিতে পারেন, 7 খুন কেন 14 খুন মাপ। আপনি এত যুক্তি দিচ্ছেন, তর্ক দিচ্ছেন, আপনি ডায়মন্ড হারবারে ফিরলেন না কেন? ফেরা মানে কি বোঝেন? ভোটের ময়দানে। আপনার কাছে ফেরা মানে ভোটের ময়দান, আমার কাছে ময়দানটা হচ্ছে আসল। আমি ময়দানে আছি কি নেই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা সাধারণভাবে যারা এই ধরনের বাজারি দল, বুর্জোয়া দল ইত্যাদির দ্বারা পরিচালিত, তারা ওরা অনেক সময় এসে বলে যে আপনি দল পাল্টালেন কেন? আমি জিজ্ঞাসা করি, অনেক তো আছে, লোকে তো খারাপ বলবে, বাড়ির লোক খারাপ বলবে। বলে দেখুন, আমাদের রাজনীতিতে যদি আমি একটা এমএলএ, এমপি, পঞ্চায়েত, কাউন্সিলর এইসব না হতে পারি, তাহলে আমাদের দলে কোনো গুরুত্ব নেই। আমাদের দলে তা না। আমরা কমিউনিস্টরা রাজনীতিকে করে খাওয়ার জায়গা হিসেবে ভাবি না, আমরা ভাবি মানুষের জন্য আমি লড়তে পারছি কি পারছি না। কি করে বলছেন প্রতিকুর রহমান? এই তো তাহলে তো যদি আপনার অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে হয়, তাহলে আপনার নীতি নৈতিকতা নিয়ে যে ছেলেটি রাজনীতি করছিল সে তো চলে গেল। কিসের জন্য গেল? আপনি শুধু ওই যে একজনের চলে যাওয়াটা দেখছেন। আমি উদাহরণ দিচ্ছি। একজনের চলে যাওয়াটা দেখলেন, আর লক্ষাধিক লোকের রয়ে যাওয়াটা দেখছেন না? ওরকম একটা দুটো খসবে, এটা আজকে না, 67তেও খসেছে, 71-এও খসেছে, 56-তেও খসেছে। কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে এই প্রথম নয়। ডায়মন্ড হারবারের মতো এরকম একটা জায়গা, সেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি এখন। তৃণমূলের নয়, পুলিশের আর মাফিয়ার। তৃণমূলের কোনো ঘাঁটি নেই, পুলিশ সরে যাক না ওখান থেকে, মাফিয়া আমরা বুঝে নেব। ওখানে তো গোটা ভোট লুট করে তো পুলিশ, বাক্স লুট করে মাথায় করে পালাচ্ছে পুলিশ। দেখাননি আপনারা ক্যামেরাতে? 2014 সালের পর ওখানে কোনো ভোট হয় না, কোনো মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। আপনি এই যে SIR, এত নাম বাদ পড়া নিতে হয়েছে, এডুকেশন নিয়ে তো হয়েছেই। ফলতা বিধানসভা কেন্দ্রে কত মানুষের নাম ওই 58 লক্ষে প্রথম যখন বাদ পড়েছিল, কত ছিল জানেন? গড়ে যেখানে 30,000 ছিল, 13,000। বোঝাপড়া বোঝেন বিজেপি এবং তৃণমূলের? যেমন ধরুন আমাদের সময় আমরা ন্যাশনাল হাইওয়ে হলো, ডায়মন্ড হারবার রোডের দুধার জুড়ে গাছ তখন লাগানো হলো। গোটাটা জেলা পরিষদ করলো, পঞ্চায়েত সমিতি করলো, পঞ্চায়েত করলো, রাজ্য সরকার করলো। আপনি হেঁটে চলে যাবেন ছায়ার মধ্য দিয়ে, আজও হেঁটে যাবেন ছায়ার মধ্য দিয়ে, গাছগুলো নেই কিন্তু ভাইপোর পোস্টার চলছে, তার ছায়াতে হাঁটতে হবে। কোটি কোটি টাকার ওখানে ঝুলছে ফ্লেক্স। যান, কোথাও উনি ল্যাম্পপোস্টে ঝুলছেন, কোথাও গাছে ঝুলছেন, কোথাও পুকুরের মাঝে ডুব দিচ্ছেন। এলাকায় তো পোস্টার লাগাতেই পারে। কোটি কোটি টাকা, ওয়্যার ফ্রম অল দিস মানি হি ইজ গেটিং? উত্তর দিতে হবে তো। আমিও তো সাংসদ ছিলাম, আমাকে তো উত্তর দিতে হতো। কিন্তু ওখানকার ডায়মন্ড হারবার উনি কি করেন? উনি কি করেন? উনি কি করেন? ওনার রোজগারের আয়ের সূত্র কি? ওনার পার্টির আয়ের সূত্র কি? আমি পার্টি যা খরচা করবো সেটা তো আমাকে দেখাতে হবে, এটাই তো দেশের আইন। এই যে প্রতি 2 মাসে কোটি কোটি টাকার ফ্লেক্স ওখানে পড়ছে, কোনো বিরোধী পক্ষ কোনো পোস্টার লাগাতে পারবে না, পুলিশ এসে ছেড়ে দিয়ে চলে যাবে। আপনারা কম্পিটেন্ট অথরিটিকে জানিয়েছেন? কে কম্পিটেন্ট অথরিটি? এখানে কম্পিটেন্ট কে? প্রশাসন, কে? প্রশাসনটাকে? পুলিশই তো এই কাজ করছে। আমি চোরের কাছে গিয়ে বলছি ভাই একটা FIR নাও, বিচার ব্যবস্থা
কোথায় বিচার ব্যবস্থা? দেখলেন না ডায়মন্ড হারবারে জাজের বাড়িতে বোমবাজি করলো, জাজকে ধরে মারছে। আপনি ডায়মন্ড হারবার কোর্টে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে একটা মামলা করে আসুন তো। কিভাবে ডায়মন্ড হারবার কোর্টের বার ইলেকশন হয়েছে জানেন? সব জানেন, কিন্তু আপনারা দেখাবেন না, দেখাতে পারবেন না, বিকজ ইউ আর মোস্ট অফ দি বিগ মিডিয়াস আর বিং কন্ট্রোলড বাই মানি। তারা দেখাতে পারবে না। একটা লোক একটা নমিনেশন দিতে পারবে না। একজন নমিনেশন দিয়েছিল বলে তাকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে এসে সারাটা অত্যাচার করেছে। কিন্তু রাজনীতির সে ময়দানে, আজকে অ্যাডিশনাল এসপি হয়ে গেল। রাজনীতির ময়দানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সফল। আপনি যে 2023-এর পঞ্চায়েত নির্বাচনের কথা বলছেন, আপনি ভারতবর্ষের একটা লোকসভা কনস্টিটিউয়েন্সি আমায় দেখাতে পারবেন? 543টা তো একটা। দ্বিতীয় একটা, যেখানে একজন বিরোধী দলের পঞ্চায়েত প্রধান নেই, একজন বিরোধী দলের কাউন্সিলর নেই, একজন বিরোধী দলের জেলা পরিষদের মেম্বার নেই, একজন বিরোধী দলের পঞ্চায়েত সমিতির মেম্বার নেই। আপনি 543টা কেন্দ্র ধরে 1952 সাল থেকে আমাদের দেশে যত নির্বাচন হচ্ছে, এই সমস্ত নির্বাচনে উনি জওহরলাল নেহরুর চেয়ে তো বেশি পপুলার। তো মানুষ সমর্থন করতে পারে না। মানুষ সমর্থন করতে পারে কোনোদিন? আমরা 50% ভোট মাত্র দুবার পেয়েছি। বরাবর তো বিরোধীদের ভোট বেশি ছিল। ওখানে আপনি যান 2%, 3% করে ভোট বিরোধীদের। কোনো সুস্থ ভোটের প্রক্রিয়ায় 2%, 3% বিরোধীরা পায়? এত পপুলার হয়ে গেলেন, 7.5 লক্ষ ভোটে জিতে গেলেন। আর কেউ চেনে না। পার্লামেন্টে দুটো প্রশ্ন করেছে, এই তো ক্রেডেন্সিয়াল। কবে এইটা নিয়ে বলছেন? হ্যাঁ, উনি 2019 থেকে 2024 ডায়মন্ড হারবার নিয়ে কোনো কথা বলেছেন? সেই যে জাতীয় সড়ক করে এসেছিলাম, তারপর কিছু করেছেন? কিন্তু ডায়মন্ড হারবার মডেল গোটা রাজ্য জুড়ে ওই যে মডেল বললাম, তৈরি হয়েছে, যেখানে ভোট কাউকে দিতে দেয় না, এটাই ডায়মন্ড হারবার মডেল। আপনাকে তোলাবাজি দিতেই হবে, তা না আপনি ওখানে থাকতে পারবেন না। আপনি কোনো মিছিল করতে পারবেন না, মিটিং করতে পারবেন না, পোস্টার দিতে পারবেন না, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না। পুলিশ এসে রাতের বেলায় তুলে নিয়ে চলে যাবে। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছে 2021-এর ইলেকশনের বিধানসভা নির্বাচনে একদম প্রথম সারি থেকে, 23-এর পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্য জুড়ে ঘুরেছে, মিটিং করেছে, পাবলিকের সঙ্গে কানেক্ট ঘুরতে পারে, করেছে। মিটিং করতে পারে, ভালো কথা। তো ভোট দিতে দেয় না কেন? সবই তো বুঝলাম, ভোটটা দিতে দেন না কেন মানুষকে? ভোট লুটের নেতৃত্ব দিয়েছেন, বালি চুরির নেতৃত্ব দিয়েছেন, গরু পাচারের নেতৃত্ব দিয়েছেন, কয়লা পাচারের নেতৃত্ব দিয়েছেন। তো এগুলো তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তো একাধিকবার প্রেস কনফারেন্স করে ইডির অফিস থেকে বেরিয়ে এসে বলছে যে আমার এইটাই তো হচ্ছে বোঝাপড়া। এইখানেই তো বোঝাপড়া। তাহলে ওয়্যার ফ্রম অল দিস মানি হি ইজ গেটিং, সে উত্তর তো দিতে পারছেন না। ইলেকট্রাল বন্ডের তথ্য সামনে আসার পরে তো সেগুলোও তো পরিষ্কার না, তাও পরিষ্কার হয়নি। সেখানে কোথায় তথ্য? প্রতি 3 মাস বাদে বাদে 2-3 কোটি টাকার করে ফ্লেক্স পড়ছে। কোথায় সে তথ্য? কোথায়? আপনি বলছেন টাকা কোথা থেকে পেয়েছে, সেই টাকা তো জানা গেছে কোথা থেকে পেয়েছে সেটা তো জানে, এবং সেটা প্রকাশ্যে আসলে তো জেলে থাকবে। মামলা করুক না আমার বিরুদ্ধে, আমি তো বলছি। আপনি তো এটা দেখাবেন, শোনাবেন তো সবাইকে। যে অ্যাকাউন্টেবল টাকার কথা বলা হচ্ছে, তার বাইরের অর্থের কথা বলছেন। হ্যাঁ, সম্পূর্ণ মাফিয়া রাজ পশ্চিমবাংলায় তৈরি করা হয়েছে। পুলিশের গাড়িতে এই রাজ্যের টাকা পাচার হয়, অস্বীকার করতে পারবে? আজকে 7 খুন মাপ শুধুমাত্র বিজেপির সঙ্গে বোঝাপড়া করে নিয়েছি বলে। ঠিকই কথাই তো মদন মিত্র বলেছিলেন, একা আমি, বাকিরা। এই তো তৃণমূলের মুখপাত্র বলেননি, সবচেয়ে বড় সারদার বেনিফিশিয়ারি পশ্চিমবাংলায় যিনি, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে বোঝাপড়া হলে উত্তরবঙ্গে তো মানে বিশাল ধস নেমেছিল তৃণমূলের ভোট ব্যাংকে। তাতে তো কোনো অসুবিধা হয়নি ওর সরকার করতে, যদিও আবার কিছুটা রিগেন করেছে। তাতে তো সরকার করতে কোনো অসুবিধা হয়নি। আরএসএস ওকে কোনোদিন তো ডিস্টার্ব করে না, বিজেপি তো কোনোদিন বিরক্ত করে না। কেন করবে? আমার ভাইকে আমি বিরক্ত করব? তো সব অবস্থানে থাকবো না, রাজনীতিতে তো কেউ কারোর সাথে জোট করতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে পারে। আপনি 25 বছর আগের কথা এখনো 25 বছর আগে কেন? শুধু 25 বছর আগে? আপনি আমার বোঝেন না। এই রাজ্যের ইতিহাসে আপনি কোনোদিন খুঁজে পাবেন না কি হিন্দু কি মুসলিম মৌলবাদী শক্তি কোনোদিন গেছে অত বড় বেঙ্গল রাইটের পরেও। আপনি 52 সালের নির্বাচনের দিকে তাকান, কোনো মৌলবাদী শক্তি জিততে পারেনি। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরএসএসের বাড়বাড়ন্ত এবং হিন্দু মৌলবাদী শক্তি, একই সঙ্গে সন্ত্রাসবাদী শক্তি এই পশ্চিমবাংলার মাটিতে আছে কি করে? প্যাট্রোনাইজেশন ছাড়া কোনো দিন হয়? আমি যদি স্কুলে গিয়ে আমার মিটিং করতে চাই স্কুল বন্ধের পর, পাবে না, কিন্তু আরএসএস ক্যাম্প করতে পারবে। কত উদাহরণ চাই, কত ছবি চাই। তো এগুলো থেকে নিষ্কৃতির উপায় লড়াই, মানুষকে সংগঠিত করা। আপনাদের আন্দোলন সেই ধরনের বড় আজকে আন্দোলন বিগত 1 দশকে আপনি বলুন, বড় আন্দোলন কিছু করেছেন আপনারা? যেটা আপনি সারদা বিরোধী আন্দোলন কে করলো? মানুষ তো শোনেনি। অভয় আন্দোলন কারা ছিল?
আপনি এত বড় বাংলা বাঁচাও যাত্রা কে করলো? হ্যাঁ, আপনি খবরের কাগজের পাতায় টিভিতে খুঁজতে গেলে আমি আবারও বলছি আমাদের পাবেন না। তার কারণ আমরা তো কোনো দিন জ্যোতিবোস হয়নি খবরের কাগজের পাতায় ছবি চেপে, বুদ্ধদেব ভট্টাচার্য হয়নি খবরের কাগজের পাতায় ছবি চেপে, বিমান বসু তৈরি হয়নি খবরের কাগজ বা মিডিয়ার সৃষ্ট নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। গণ আন্দোলনের তরঙ্গ শীর্ষেই কমিউনিস্টরা তৈরি হয়। ফলে সেই আন্দোলনের মধ্যেই আমরা আছি। সেই আন্দোলনের তীব্রতা আমরা কতটা বাড়াতে পারছি, কতটা বাড়াতে পারছি না, কোথায় ত্রুটি থেকে যাচ্ছে, এ তো নিরন্তর আমাদের মধ্যে পর্যালোচনা চলতে থাকে। পর্যালোচনা চলতে থাকে বলেই তো এত আক্রমণের পরেও আমরা 2026-এ টিকে আছি। শুধু টিকে আছি তা না, বিজেপিও আলোচনায় একমাত্র তার শত্রু কমিউনিস্টরা বাম, তৃণমূল তারও একমাত্র শত্রু কমিউনিস্টরা বাম। আচ্ছা, আমরা যে শূন্যই ওদের এত আলোচনা করতে হচ্ছে কেন? আপনি না একটা অফবিট মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়াকে কেন ডাকতে হয় এখনো? দেখায় না কিছু, আলাদা কথা। অনেক সময় সাংবাদিকরা আসেন আমাদের কাছে, প্রশ্ন করেন 12টা 13টা। প্রথম একটু রেগে গিয়ে বলতাম, কি কিছুই তো দেখাতে পারবেন না, কেন 12-13টা প্রশ্ন করছেন? বলে যদি একটা গুজে দেওয়া যায়। এই তো মিডিয়ার চেহারা। আপনি যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন। আমি একটু অন্য প্রসঙ্গে যাব। ডায়মন্ড হারবার নিয়ে অনেকক্ষণ আলোচনা করছিলাম, অনেক আপনি উত্তেজিত হচ্ছিলেন। মারাদোনাকে নিয়ে আসা, এর পিছনের একটু গল্পটা বলবেন। মানে এই আইডিয়াটা আপনার কাছে কি করে কনসেপ্টটা এলো? আসলে মারাদোনাটা কোনো বিচ্ছিন্ন নয়, বলি না, কোনো ঘটনা। ওর সাথে ভোটের কোনো যোগাযোগ ছিল না? ভোট তো ছেড়ে দিন, আমি বরাবর ফুটবল প্রেমী। ছেলেবেলায় খেলেছি, বড়বেলাতেও খেলেছি, তারপর তার সময় সুযোগের অভাব ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রেমটা রয়ে গেল। তো তখন থেকেই আমাদের মাথায় ঘুরতে আছে আমরা পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি, পৃথিবীর সেরা ডাক্তার তৈরি করতে পারি, সেরা অধ্যাপক তৈরি করতে পারি, সেরা চাষি তৈরি করতে পারি, সেরা শ্রমিক তৈরি করতে পারি, আমরা সেরা ফুটবলার কেন তৈরি করতে পারবো না? এটা বারবার আমার মাথায় ঘুরপাক খেত। অনেকের সঙ্গে আমি আলোচনা করেছি, খেলার মাঠে যেহেতু যেতাম, ফলে বড় খেলোয়াড়ের সঙ্গে সেই সূত্রেই আমার পরিচয়, তাদেরও জিজ্ঞাসা করেছি, খুব সন্তোষজনক খুব উত্তর পাইনি। তারপর যখন আমার সুযোগ হলো একটু গোটা পৃথিবী জানবার দেখবার, তখন সেগুলো দেখবার চেষ্টা করেছি। তারপর দেখতে দেখতে আমার সঙ্গে আরও দুজনের পরিচয় হলো, আমার মতোই খানিকটা একটু মাথা খারাপ ফুটবল নিয়ে। তখন আমরা বললাম যে কী হয় ইন্টারন্যাশনাল ফুটবলে, লেট আস সি। আমরা পকেটের পয়সা খরচা করি, পৃথিবীর 3-4টে জায়গায় গেছিলাম। আমরা মূলত গেছিলাম একাডেমিগুলো দেখতে, যে হাউ দে ট্রেন, হাউ দে ব্রিং আপ। আমাদের কারোর স্বাস্থ্য তো আমাদের খারাপ নাকি? আমরা গেছিলাম আর্জেন্টিনা, আমি নিজে গেছিলাম জার্মানি, নেদারল্যান্ড এদের দেখতে, আর ইংল্যান্ডেও আবার বললাম ওই যে বাকি দুজন তারাও গেছিল। এইরকম আর কি, যার যেরম পয়সা জোটাতে পেরেছি। সেইখানে দেখে আমরা বুঝলাম যে আসলে আন্তর্জাতিক ফুটবলটা একটা অন্য পর্যায়ে চলে গেছে। আমাদের যদি টানতে হয় তাহলে মানুষের মধ্যে ফুটবলটাকে পপুলারাইজ করতে হবে। কিভাবে করব? তখন আমাদের মাথায় আসলো তাহলে এমন কাউকে নিয়ে আসতে হবে যিনি একটা বড় জার্ক দিতে পারবেন ভারতবর্ষের স্পোর্টস। কে হতে পারে? সেই সময় তখন মারাদোনাই জীবন্ত রাজপুত্র। তাহলে লেট আস ট্রাই ফর মারাদোনা। কিন্তু কোথায় মারাদোনা, কোথায় খুঁজে পাবো? আমরা টাকা পয়সা জোগাড় করে ধার যা ছিল সমস্ত কিছু করে চলে গেলাম তো আর্জেন্টিনা। তারপর তো সেই যার সঙ্গে পরিচয় তার সঙ্গে কথা হলো, ওগুলো দেখা আমি চেষ্টা করতে পারি, কিন্তু হওয়া খুবই মুশকিল। তারপর ওর প্রথম যে স্ত্রী ছিলেন তার বললো যে ওর কথা খুব শোনে, ওর সঙ্গে দেখা করবে। শি ওয়াজ কাইন্ড এনাফ, আমাদের সঙ্গে দেখা করলেন। আমরা কে না, আমরা তো নো এন্টিটি। আমি একটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবও কার্ডও দেখাতে পারবো না, কিন্তু উনি কথা বললেন তোমরা ভারতবর্ষ থেকে এখানে উড়ে এসছো, ওর সঙ্গে কথা বলবে বলে? হ্যাঁ। বলে তোমরা জানো না কিছু? কি না, শুনে তো আপনার কাছে এসছি। বলে আচ্ছা আমি চেষ্টা করে দেখছি। তারপর উনি ওনার সঙ্গে কথা বলে প্রথমে না 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 ইত্যাদি, এদিকে আমাদের থাকার পয়সা ফুরিয়ে আসছে, থাকতেও পারবো না। তারপর উনি বললেন ঠিক আছে অমুক দিন 10 মিনিটের জন্য উনি দেখা করতে পারেন। আমরা গেলাম, ওখানে যাওয়ার পর তো আমরা বসে আছি। তারপর উনি এলেন। কী ব্যাপার বললাম আমরা। তখন এর ভেতরে আমার সঙ্গে যে দুজন বন্ধু ছিল, ও ঘটনাচক্রে কথায় কথায় বলে ফেলেছে যে ও একজন কমিউনিস্ট।
উনি একটা চেয়ারে বসেছিলেন, এরকম একটা চেয়ারে, আর আমি বেশ কিছুটা দূরে, ওখান থেকে প্রায় লাফ মেরে এসে আমার জড়িয়ে ধরেছেন মারাদোনা। তুই কী চাইতে এসছো এখানে? আমি দেখুন, এই হচ্ছে ভারতবর্ষ, 1 বিলিয়ন লোককে তুমি ফুটবল খেলার বাইরে রেখে বিশ্ব ফুটবল এগোবে মনে করো? আমি একটাই প্রশ্ন করেছিলাম তখন। তুমি জানতে চাইছো না সলিউশন চাইছো? সলিউশন তো একটাই। কি? আমার কাছে সলিউশন একটা, ইউ গো অ্যান্ড সেন্সিটাইজ দ্য পিপল, ইউ কাম দেয়ার। এক কথায় রাজি হয়ে গেলেন। 10 মিনিট দেখা পাবো কি পাবো না জানতাম না, ইট ওয়েন্ট আপ টু 2 আওয়ার্স। 2 ঘন্টা? 2 ঘন্টা নানান বিষয় আলোচনা। শুধু সবচেয়ে ফুটবলে আটকে থাকলো না, আমার ধারণা ছিল না উনি সমাজ সম্পর্কে এত কিছু জানেন। ওনার তো জানার সুযোগ ছিল না। উনি তো 15 বছর বয়স থেকে স্টার, ফুটপাথ দিয়ে কোনো দিন হাঁটতে পারেননি, কোনো দোকানে যেতে পারেননি। অ্যান্ড হি এগ্রিড। সেন্সিটাইজ করতে চেয়েছিলাম আমরা পিপলকে, এবং সেই জন্যই মারাদোনাকে নিয়ে আসা যে একটা আমরা স্পোর্টস একাডেমি তৈরি করব, যে কারণে রাজ্য সরকার এবং পৌরসভার সঙ্গে কথা বলে আমি একটা জমিও জোগাড় করলাম। সেখানেই আমরা স্পোর্টস একাডেমি তৈরি করব। খুব দুঃখের কথা হচ্ছে যে তারপর পট পরিবর্তন ঘটে গেল। 2009 পৌরসভায় আমরা হেরে গেলাম, 2009 আমি নিজেও হেরে গেলাম। যদি আমার হারাটার উপর এটা নির্ভর করে না, মূলত পৌরসভা, তারপর 2011 সরকার। ওখানে যান, উলুবনের জঙ্গল, আজকে ওখানে একটা একাডেমি তৈরি হয়ে, এবং আমাদের সঙ্গে রিয়েল রিভার প্লেট তাদের প্রাথমিক কথা হয়েছিল যে তারা এই একাডেমিটার পুরো দায়িত্ব নেবে। দুঃখের কথা সেটা হলো না, বাট হি ওয়াজ ভেরি হ্যাপি। আর যখন মারাদোনা আপনাকে ভোটেও জেতাতে পারলো না? ওকে তো ভোটে জেতাবার জন্য আনিনি। আমার কাছে দুঃখ হচ্ছে যে মারাদোনাকে নিয়ে আসার পরে আমি ফুটবল একাডেমিটা করতে দেওয়া হলো না। এটা আক্ষেপ রয়ে গেল। এটা যদি করতে পারতাম, এখন আমি আশা রাখি, এবং আমি যে কেউ এই একাডেমি তৈরির প্রশ্নে যদি আমার খুব বিন্দুমাত্র 1 ইঞ্চিও যদি আমি সহযোগিতা করতে পারি, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন অন দিস আর্থ। আমার শেষ প্রশ্ন, আমরা যেখান থেকে শুরু করেছিলাম, আপনি বলেছিলেন কোনো নেতাক নয়, আদর্শকে দেখে আপনি রাজনীতি শুরু করেছিলেন। এখন একদম শেষ প্রশ্নে এসে দাঁড়িয়ে, এতদিন রাজনীতি করার পরে কোনো এমন নেতা যাকে আপনি খুব সমীহ করেন, খুব সম্মান করেন বা মিস করেন, সে হয়তো শরীরে নেই, সশরীরে? অনেকে, একজনের নাম বললে খুব মুশকিল। এত মানুষের কাছ থেকে শিখেছি। আমি খুব কম বয়সে ঘটনাচক্রে পার্টির নানান রকম দায়িত্ব পেয়ে যাই। তার ফলে একটা ভয় ছিল, আদৌ পারবো কি পারবো না। কিন্তু যেভাবে আমাকে সাহস জুগিয়েছেন, যেভাবে শিখিয়েছেন, এই যেমন ধরুন আমি যে বয়সে পার্লামেন্টে গেছি, আমাদের প্রতিটা গেটে সব সিকিউরিটি আটকাতো, এই কাঁ যা রে। ন্যাচারালি ওখানে ওই বয়সের তো কাউকে পাওয়া যায় না। তো কার কথা আমি বলবো? আমি ভুলতে পারবো সোমনাথ চ্যাটার্জির কথা, ভুলতে পারবো সুভাষ চক্রবর্তীর কথা, ভুলতে পারবো অনিলদার কথা, বুদ্ধদার কথা। এমনকি জ্যোতিবাবু যেভাবে উনি ঘটনাচক্রে, উনি ছিলেন সাতগাছিয়ার এমএলএ আর আমি ছিলাম ওখানকার এমপি, ফলে অনেক মিটিং অনেক সময় একসঙ্গে করতে হতো। উনি যেভাবে, মানে ওনার মতো মানুষ, আমি একটা নো এন্টিটি প্রায় তার কাছে, তিনি পর্যন্ত যেভাবে পরামর্শ সহযোগিতা করতেন, নানান কিছু এটা পড়তে বলতেন, নানান পড়তে বলতেন। কত মানুষ, আমি সীতারাম ইয়েচুরিকে কী করে ভুলে যাবো, আমি কী করে প্রকাশ কারাতকে ভুলে যাবো, কী করে হরকিষাণ সিং সুরজিৎ, যে না তুমি ওই যে বললে তুমি ভালো করে পড়োনি, তোমার পড়া উচিত ছিল, এ কে বলবে? তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে তো ওরা শিখিয়েছিলেন, আমরা কতটা শেখাতে পারছি? এই আত্মসমালোচনাটা কিন্তু আমাকে কুড়ে খায়। থ্যাংক ইউ। আমি সাংবাদিক, সেই কারণে আমি আপনাকে সেটা বলবো না যে আমি আশা করছি যে আপনি ভালো করুন, আপনার দল ভালো করে। তবে আপনি যে বক্তব্যগুলো বললেন সেগুলো আনএডিটেড সবটাই আমরা যাবে, সেটাই আমার পডকাস্টের মূল লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ। পডকাস্টটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। নমস্কার।